আচ্ছা, এখন দেখা যাচ্ছে, দেখেন তো। জি ভাই, দেখা যায়। আচ্ছা, টপিকটা একটু বলে নেই। আমার থাম্বনেলটা বানানো হয় নাই, আমার ডিজাইনার একটু বিজি। যাই হোক, সমস্যা নেই, পরবর্তীতে থাম্বনেল সহ ইউটিউবে আপলোড করে দেব। আজকের ক্লাসটা হচ্ছে আমরা কিভাবে ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটরের সাথে হোলসেল অ্যাকাউন্ট খুলবো, কিংবা তাদের যে হোলসেল ফর্মটা তা আমরা কিভাবে ফিল আপ করবো। ঠিক আছে, এটা আমরা আজ প্রপারলি শিখবো। হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে দেখবেন, খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেকে ভুল করে এই জায়গায়, অনেকেই মানে 100 জন থেকে প্রায় 60 জনই প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় ভুল করে। আশা করি যে আপনারা কেউ এই জায়গাগুলোতে ভুল করবেন না। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে একটা ডিস্ট্রিবিউটরটা নিলাম। ডিস্ট্রিবিউটর না, সরি, এটা ব্র্যান্ডেরই সেডার বিয়ার। ঠিক আছে, ব্র্যান্ডের এবং ডিস্ট্রিবিউটরের সেমই থাকে হোলসেল অ্যাপ্লিকেশনগুলো। আমরা ব্র্যান্ডের থেকেও দেখবো, ডিস্ট্রিবিউটরের থেকেও দেখবো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন প্রথমেই এই ব্র্যান্ড কি বলতেছে তাদের হোলসেল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য। আপনার কপি অফ ইউর স্টেট ট্যাক্স আইডি অ্যান্ড বিজনেস লাইসেন্স, প্রফেশনাল লাইসেন্স কোয়ালিফাই। আচ্ছা, স্টেট ট্যাক্স আইডি, স্টেট ট্যাক্স আইডি, আবারও মনোযোগ সহকারে দেখুন। স্টেট ট্যাক্স আইডি, স্টেট ট্যাক্স আইডি বলতে আপনার স্টেটের যে ট্যাক্সের আইডিটা, ঠিক আছে, শুধু সেইটাকেই বোঝায়। আর যদি শুধু ট্যাক্স আইডি বলতো তাহলে আপনার ইআইএন। আবারও বলি, যদি স্টেট লেখা থাকে, স্টেট ট্যাক্স আইডি, ওই ক্ষেত্রে আপনার স্টেটের ট্যাক্স আইডিটা হবে, মানে যে ট্যাক্স আইডি দিয়ে আপনি আপনার ট্যাক্স ফাইলিং করেন বা করবেন, হ্যাঁ, ওইটা দিতে হবে। আর যদি শুধু ট্যাক্স আইডি থাকতো, ওই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ইআইএন দিতেন এই জায়গায়। আর বিজনেস লাইসেন্স, এখানে বিজনেস লাইসেন্স বলতে আপনার ইআইএন। ঠিক আছে। আবারও দেখেন, বিজনেস লাইসেন্স, এইখানে বিজনেস লাইসেন্স বলতে আপনার ইআইএন। আপনার ইআইএনকেই কিন্তু বিজনেস লাইসেন্সও বলে, আবার ট্যাক্স আইডিও বলে, আবার ইআইএনও বলে। ঠিক আছে, তিনটাই একটাকেই বলে, কিন্তু আপনাকে দেখতে হবে যে ব্র্যান্ড আসলে আপনার কাছ থেকে কিংবা ডিস্ট্রিবিউটর আপনার কাছ থেকে কি চাইছে। হ্যাঁ, সে কি ট্যাক্স আইডি চাইছে, স্টেট ট্যাক্স আইডি চাইছে, রিসেল সার্টিফিকেট চাইছে, না ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট, না বিজনেস লাইসেন্স। ওইটা আপনাকে পরে দেখতে হবে আগে, তারপর আপনাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আবারও বলি, স্টেট ট্যাক্স আইডি হচ্ছে আপনার যেই ট্যাক্স আইডিটা স্টেটের, ওইটা এখানে আপনার ইআইএন না। ঠিক আছে, ইআইএন না, আপনার স্টেটের একটা ট্যাক্স আইডি হয়, ওইটা। আর যারা এলএলসি করছেন তারা হয়তো জেনে গেছেন বা চিনে গেছেন, আর যারা করেননি তারাও পেয়ে যাবেন ট্যাক্স আইডিটা, ওইটা সেপারেটেড একটা ট্যাক্স আইডি হয়। আচ্ছা, আর যদি শুধু ট্যাক্স আইডি লেখা থাকতো তাহলে ইআইএন দিয়ে দিতেন। আর এখানে যেহেতু স্টেট ট্যাক্স আইডি লেখা আছে, সেহেতু এখানে আমরা স্টেটের ট্যাক্স আইডি নাম্বারটা দিতে হবে তাদের। আর বিজনেস লাইসেন্স হচ্ছে ইআইএন। আর এখানে যদি আপনার ট্যাক্স এক্সিমশন সার্টিফিকেট কিংবা রিসেল সার্টিফিকেট লেখা হতো, তাহলে আমরা আমাদের রিসেল সার্টিফিকেটটা দিয়ে দিতাম। হ্যাঁ, তাহলে এখানে কি কি লাগতেছে, আপনার কপি অফ ইউর স্টেট ট্যাক্স আইডি, এই জায়গায় আমাদের ট্যাক্স আইডি স্টেটের এবং বিজনেস লাইসেন্স ইআইএন। আচ্ছা, কপি অফ, সরি ভাই, আপনারা কতটুকু শুনতে পাইছেন ভাই? হ্যালো। লাস্টের দুই তিন ট্যাক্স লাইন শুনি নেই আর কি। আচ্ছা আচ্ছা, কোথায় বিজনেস ছিলেন? লাইসেন্স পর্যন্তই শোনা গেছে। আচ্ছা, বিজনেস লাইসেন্স হচ্ছে এখানে আপনার ইআইএন, আর স্টেট ট্যাক্স আইডি হচ্ছে আপনার স্টেটের যে ট্যাক্স আইডিটা, ওইটা। হ্যাঁ, এখন আপনাকে প্রথমে দেখা লাগবে যে ব্র্যান্ড আসলে কি চাইতেছে। আপনাকে প্রথমে যে হোলসেল ফর্মটা কিংবা অ্যাপ্লিকেশনটা আছে, সেটা পুরোটা ভালো করে দেখতে হবে। দেখেন, প্রথমটাতে দেখি আপনার কপি অফ ইউর স্টেট ট্যাক্স আইডি। ঠিক আছে, এখানে স্টেটের ট্যাক্স আইডি চাইছে, বিজনেস লাইসেন্স, বিজনেস লাইসেন্স হচ্ছে ইআইএন। হ্যাঁ, আর দ্বিতীয়টা দেখেন, আপনার কপি অফ TC-721 দরকার নেই। তারপর 3 নাম্বারে দেখেন কপি অফ স্টেট ট্যাক্স এক্সেম্পট ফ্রম। আচ্ছা, ট্যাক্স এক্সেম্পট ফ্রম বা ট্যাক্স এক্সেম্পশন ফর্ম কিংবা ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট একই কথা। ট্যাক্স এক্সেম্পট ফর্ম বা ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট বা ট্যাক্স এক্সেম্পট অ্যাপ্লিকেশন, যেটাই
যায় আর কি, পুরোটাই আপনার রিসেল সার্টিফিকেট। এইখানে ট্যাক্স এক্সেম্পশন কখন হয়, যদি আপনি আপনার স্টেটে প্রোডাক্টগুলো নেন তখনই আপনার ট্যাক্স এক্সেম্পশন হবে, তাছাড়া হবে না। মানে আপনি যদি উইদাউট ট্যাক্সে ব্র্যান্ডের কিংবা ডিস্ট্রিবিউটর থেকে পারচেস করতে চান, তার জন্য অবশ্যই আপনাকে রিসেল সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি রিসেল সার্টিফিকেট না দেন, ওই ক্ষেত্রেও আপনি ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিতে পারবেন। রিসেল সার্টিফিকেটটা মূলত আপনার ট্যাক্স এক্সেম্পশন করার জন্য, মানে আপনার ট্যাক্স মওকুফ করার জন্য। আচ্ছা, এখানে দেখেন, মাস্ট হ্যাভ এ বিজনেস ইন ন্যাচারাল হেলথ প্রোডাক্টস অ্যান্ড বি পারচেসিং ফর রিটেল রিসেল। ভাই রেকর্ডিংটা কি স্টার্ট করছেন? জি ভাই। রেকর্ডিং স্টার্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অটোমেটিকই হয়ে যাবে ভাই। এটা ক্লোজ হবে না, অটোমেটিক হবে, আমার কিছু করা লাগে না। রেকর্ডিং চলতেছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন, 4 নাম্বারে, মাস্ট হ্যাভ এ বিজনেস ইন ন্যাচারাল হেলথ প্রোডাক্ট। আপনি যদি এই ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে চান, তাহলে অবশ্যই আপনার বিজনেসটা যেন ন্যাচারাল হেলথ প্রোডাক্টসের উপর হয়, ঠিক আছে, অ্যান্ড বি পারচেজিং ফর রিটেল রিসেল। মানে আপনার বিজনেসটা অবশ্যই ন্যাচারাল প্রোডাক্টের উপর হতে হবে, নয়তো তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। এটা তাদের ইনিশিয়ালি রিকোয়ারমেন্ট। তবে তার মানে এই না যে আপনাকে অ্যালাউ করবে না। আপনাকে অবশ্যই ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তারপর দেখেন তারা কি লিখছে, উই ডো নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন টু সেল অন অ্যামাজন। তারা অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, স্পষ্ট বলে দিছে। এই ক্ষেত্রে কি করা লাগবে, তাদের ইমপ্রেস করা লাগবে। তাদের একটা প্রোডাক্ট বা 4টা প্রোডাক্ট, ঠিক আছে, মেনশন করে এমকিউটা একটু বাড়িয়ে তারপর তাদের বলতে হবে। এখন এই ব্র্যান্ড অ্যাপ্রুভাল হ্যাঁ। দেয় না, গত বছর দিছে, এই বছর ভাই দিতেছে না, কথা ঠিক তো আছে। আসছে না। হ্যালো ভাই, বসির ভাই কথা আসতেছে না, অনেকে শুনতেছে না। কথা আসে না। হ্যালো। এক- জি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, লাস্ট কোন জায়গায় শুনছেন ভাই? ওই যে অ্যামাজন একসেপ্ট করে না, কিন্তু তারপরও মানে ওইটুক পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারা অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, কিন্তু তারপর আপনাদের কি করতে হবে, ব্র্যান্ডকে আপনার ইমপ্রেস করতে হবে, তাদের নির্দিষ্ট কিছু প্রোডাক্ট বা তাদের ক্যাটাগরি তো আপনার ন্যাচারাল হেলথের, ঠিক আছে। এটা তো আপনার এদের সাপ্লিমেন্টারি আছে, ন্যাচারাল, কি বলে, সরি, মনে আসতেছে না। আরেকটা প্রোডাক্ট আছে ওদের, মানে সমস্ত কিছুই আপনার সাপ্লিমেন্টারি বা মেডিকেল আইটেম, তাদের অন্য কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারা অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করে না, তার জন্য আপনাদের কি করতে হবে, তাদের নির্দিষ্ট কিছু প্রোডাক্ট মেনশন করে তাদের ইমপ্রেস করবেন একটু হাই বাজেটের এমকিউ দিয়ে। কিন্তু এখন অ্যাপ্রুভাল করে না, ঠিক আছে, খুব ভালো করে ট্রাই করা হয়েছে, তারা এখন একবারে অ্যাপ্রুভ করতেছে না। কেন? গত বছর অ্যাপ্রুভাল দিছে, আছে আমার অ্যাপ্রুভালটা। প্রাইস এত খারাপ করে দিচ্ছে সেলার কোন, মানে তাদের যে ম্যাপ প্রাইসটা তার থেকেও লো প্রাইসে দিতে দিতে এই ব্র্যান্ডের সুনামটাই খারাপ করে ফেলছে, যার কারণে তারা অ্যামাজন সেলার এখন নিতেছে না। গত বছর কিন্তু ছিল না, আপনার এই লেখাটা উই ডো নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন টু সেল অন অ্যামাজন ছিল না, আপনার এটা এবার দিছে আর কি। আ- আচ্ছা, দেখেন এখানে কোম্পানি, কোম্পানিতে আপনি আপনার নাম লিখবেন, মানে সরি, আপনার কোম্পানি নেম লিখবেন, ফার্স্ট নেম এখানে আপনার নিজের ফার্স্ট নেম, লাস্ট নেমে লাস্ট নেম, আর ইমেল এখানে অবশ্যই আপনি আপনার বিজনেস ইমেল দিবেন। কখনোই পার্সোনাল জিমেল দিবেন না, জিমেল যদি দেবেন আপনার ইমেল তারা এমনও হতে পারে চেকও করবে না। তারপর কান্ট্রি কোড, অবশ্যই ফোন নাম্বার ইউএসএ, অলওয়েজ ইউএসএ, কখনো লোকাল ফোন নাম্বার দিবেন না। আর ফোন নাম্বার আপনার যে ইউএসএ ফোন নাম্বারটা বিজনেস ওইটা, ঠিক আছে। আর সেলফোন, সেলফোন দেওয়ার দরকার নাই, যেহেতু আপনি কান্ট্রি কোড ও ফোন নাম্বার দিয়েছেন, ওটাই আনা, সেলফোন দেওয়ার দরকার নাই। আর আপনার যদি ফ্যাক্স থাকে ফ্যাক্স দিয়ে দিবেন। আর বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস অলওয়েজ আপনার বিজনেস অ্যাড্রেস, ঠিক আছে। বিলিং অ্যাড্রেস অলওয়েজ আপনার বিজনেস অ্যাড্রেস।
আর ইজ ইউর শিপিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর বিলিং অ্যাড্রেস, এটা কখনোই ইয়েস করবেন না, অলওয়েজ নো। কারণ বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস কখনো এক দিবেন না, যেহেতু আমাদের ভার্চুয়াল বিজনেস অ্যাড্রেস, ঠিক আছে। ওই ক্ষেত্রে যদি আপনি ইএস দিয়ে অ্যাকাউন্ট খোলেন, পরবর্তীতে তাদের সাথে চেঞ্জ করা খুব হ্যাজার্ড আর কি। বা যে কোনো ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড ইজিলি চেঞ্জ করে দেয় না, অনেক আপনার প্যারা দেয়, এটা এই ফর্ম চাই ওই ফর্ম চাই অনেক কিছু। সেজন্য অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করার সময় একটু সতর্কতার সহিত করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট প্রিফারেন্স এখানে কি দিবেন? আপনার ওয়েব স্টোর হোলসেল অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা দিবেন, অন্য কোনো কিছু দিবেন না। আর যদি ডাইরেক্ট ইমেল, ফ্যাক্স, ফোন অ্যাকাউন্ট, ওইটাও ভালো। তো সবচাইতে বেস্ট বোথ, ঠিক আছে। আপনি যদি বোথে দেন, আপনি তাদের সাথে ওয়েবসাইটেও পারচেস করতে পারবেন, ইমেলের মাধ্যমেও, ফোনের মাধ্যমেও, সবভাবে পারচেস করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনার অ্যাকাউন্টটা শুধু ওয়েব স্টোরের উপর হবে, ওই ক্ষেত্রে আপনি ওয়েব স্টোর সিলেক্ট করেন, তবে বোথ সিলেক্ট করাটাই বেটার। কেন? আপনি ফোন কলের মাধ্যমেও পারচেস করতে পারবেন, ওয়েবসাইটের মাধ্যমেও পারচেস করতে পারবেন। আচ্ছা, আর কারেন্টলি আ কাস্টমার, মানে আপনি তাদের বর্তমান কাস্টমার কিনা, এখানে অবশ্যই নো। আচ্ছা, এইখানে দেখেন একটা বিষয়, জব টাইটেল। আচ্ছা, এখানে কি দেওয়া যায় বলেন তো ভাই? সিইও অথবা সেলস ম্যানেজার। আরেকটা আছে। পারচেস ম্যানেজার। হ্যাঁ, এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন। আর ইনিশিয়ালি আরেকটা দেওয়া যায় কি, আপনার এএমবিআর, ঠিক আছে। এএমবিআর, এএমবিআর দিয়ে কি বোঝায়? ডাইরেক্টর বা ওনার। আপনারা যদি এএমবিআর ইউজ করেন, এটা একটু ইউনিক হয় আর কি, বুঝতে পারছেন। ইউএসএ তে যারা বিজনেস করে, তারা মূলত এএমবিআরটাই সিলেক্ট করে, ঠিক আছে। আপনার ওই সিইও বা পারচেস ম্যানেজার হ্যান ত্যানে তা বাই কমন, ঠিক আছে। আপনারা এএমবিআর দিবেন, হ্যাঁ, মানে ডাইরেক্টর বা ওনার বোঝায়, ঠিক আছে। আর বিজনেস টাইপ, স্টোর উইথ ফিজিক্যাল লোকেশন, ঠিক আছে। এখানে অবশ্যই এটা দিবেন, ভুল করেও আপনার অনলাইন স্টোর বা আদার্স এটা সেটা দিবেন না। আর যদি আগে ফোন কল করে থাকেন, ওই ক্ষেত্রে আপনারা অনলাইন স্টোর দিতে পারেন। আর বিজনেস টাইপটা অবশ্যই স্টোর উইথ ফিজিক্যাল লোকেশন দিবেন, হ্যাঁ। আর আদার বিজনেস টাইপ, ওইটাও দিতে পারেন, কোনো ইস্যু নেই। আদার বিজনেস টাইপ কি, ই কমার্স, ওইটাও দিতে পারেন। আর এখানে দেখেন স্টেট ট্যাক্স আইডি, এখানে আপনার স্টেটের যে ট্যাক্স আইডিটা, ওইটা দিবেন। কারেন্ট বিজনেস লাইসেন্স, এখানে আপনি আপনার ইআইএন দিবেন, ঠিক আছে। আর তারপর দেখেন প্লিজ প্রোভাইড এ পিকচার অর ইমেজ অফ ইউর বিজনেস লাইসেন্স টু ফর আওয়ার রেকর্ডস ফর ডক্টরস ন্যাচারোপ্যাথস, ইটস a copy of your license to practice if is applicable, accepted file types। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের জন্য কিন্তু ওইরকম কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে কারো নেচার প্রোডাক্ট, ঠিক আছে, ওইরকম সেল করার মতো কোনো লাইসেন্স আছে ভাই? নাই। ওই ক্ষেত্রে আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। যদি এরকম আপনার ট্রান্সপারেন্সি কোনো সার্টিফিকেট চাই, আপনারা ওই নিজের যে ইআইএন বা রিসেল সার্টিফিকেট দিয়ে দিলেন, এমনটা করবেন না, এটা দিবেন না, ঠিক আছে। কারণ যেটা নাই ওইটা দিয়ে ভুলভাল দিয়ে লাভ নাই, ওই ক্ষেত্রে তাদের কাছে বিরক্তিকর মনে হয়, ঠিক আছে। তবে আপনি এখানে ওইটা দিতে পারেন, আপনার বিজনেস লাইসেন্স, ইআইএন দিতে পারেন, অন্য কোনো কিছু দিবেন না। অন্য কোনো কিছু, অনেকে কি করে, ওই আর্টিকেল অফ অর্গানাইজেশন দিয়ে দেয়, রিসেল সার্টিফিকেট দিয়ে দেয়, কিংবা এলএলসি সার্টিফিকেট কপি দিয়ে দেয়, এমনটা দেখছি আমি অনেকে করছে। ওইটা না, আপনি জাস্ট আপনার বিজনেস লাইসেন্সটা দিয়ে দিবেন, অন্য আর কোনো কিছু না। ইউর কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। অনেকেই বলে যে ভাই, বিজনেস করতে ওয়েবসাইট লাগে, বা না হলেও তো চলে। ভাই, ভালো ভালো ব্র্যান্ড অবশ্যই আপনার ওয়েবসাইট ভিজিট করে, অবশ্যই আপনার ওয়েবসাইট লিংক তাদের দিতে হবে। আর ওয়েবসাইটটা অবশ্যই দেখতে একটু ইউনিক হতে হবে, একবারে যে নর্মাল একটা ওয়ার্ডপ্রেসের দিয়ে দিলেন হবে না, একটু ইউনিক, ঠিক আছে। আর সবচেয়ে ভালো হয় আপনার ওয়েবসাইটটা ওই রকম হওয়া উচিত, আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতে চান, ঠিক আছে। আর ধরেন আপনি যদি গ্রোসারি আইটেম সেল করবেন, তাহলে আপনার ওয়েবসাইটে যেন গ্রোসারি প্রোডাক্টগুলো লিস্টেড থাকে। যদি হেলথ অ্যান্ড হাউস হোল্ডের হয়, তাহলে যেন হেলথ অ্যান্ড হাউস হোল্ডের প্রোডাক্ট লিস্টেড থাকে, হ্যাঁ।
মানে যদি আপনারা ওইভাবে ওয়েবসাইটটাকে সাজিয়ে নেন, ওইটা বেস্ট হয় আর কি। আচ্ছা, আর সাইন আপ ফর নিউজ লেটার, এখানে কি, এখানে আপনারা অলওয়েজ অল দিয়ে দিবেন, ঠিক আছে? অলওয়েজ অল দিয়ে দিবেন যে আপনি সমস্ত নিউজ লেটারই নিতে চাচ্ছেন, মানে জানতে চাচ্ছেন আর কি তাদের থেকে কোনো অফার আসলে বা প্রমোশন আসলে বা তাদের যে কোনো আপডেট আপনি নিতে চাচ্ছেন। আচ্ছা, এখানে দেখেন, প্লিজ প্রোভাইড স্টোর লোগো ইফ ইউ উইশ ফর আস টু ইউজ ইট ইন দ্য স্টোর লোকেটেড ইন ওয়ান অফ দিস ফরম্যাটস। আপনি চাইলে আপনার স্টোরের লোগোটাও দিতে পারেন, ঠিক আছে? যাদের ফিজিক্যাল থাকে ফিজিক্যাল দিবেন, ফিজিক্যাল যদি না থাকে আপনার ওয়েব স্টোরটা দিয়ে দিবেন। ওয়েব স্টোর বলতে আপনার যে অ্যামাজনেরটা, ওইটা দিয়ে দিলেই ভালো আর কি আমার কাছে মনে হয়, যাদের ফিজিক্যাল নাই। আচ্ছা, বিজনেস ডেসক্রিপশন, এখানে আপনি আপনার এ- এ- ইকো, হ্যালো, এটা আমরা কিভাবে দিব? ইয়া, অ্যামাজনের যে ওয়েব স্টোর, এটা কিভাবে দিব? ওইটা যাদের স্টোরটা আপনার, যাদের স্টোর ডিজাইন করা তারাই দিতে পারবে, ঠিক আছে? স্টোর ডিজাইন না করলে তো দিতে পারবেন না। অ্যামাজনের স্টোর। হ্যাঁ, না, অ্যামাজন স্টোর তো আপনার একটা, একটা হচ্ছে বেসিক, বেসিক বলতে আপনার জাস্ট এমনিতেই থাকবে। আর আপনি যদি আপনার একটা স্টোর কানেক্ট করে দেন নিজের মতো করে বা ডিজাইন করে, ওইটা দিতে পারেন। দেখাবো আপনাদের প্রোডাক্ট লিস্টিং এর সময়, দেখাবো যে স্টোর কিরকম দেখা যায়। আপনারা যদি ডিজাইন করে স্টোর দেন, ওই ক্ষেত্রে ভালো রেসপন্সিবল পাওয়া যায়। ওইটা অবশ্য ব্যয়বহুল, কারণ স্টোর ডিজাইনও কষ্ট আছে। হোলসেলের ক্ষেত্রে কি স্টোর তৈরি করা যায় কিনা? যারা হোলসেল ভাই, বিজনেস করবে আর কি। যারা হোলসেল হ্যাঁ বিজনেস হ্যাঁ করতেছে তাদের জন্য কি স্টোর ডিজাইন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা, ওকে। এখানে বিজনেস ডেসক্রিপশন, আপনি আপনার বিজনেস ডেসক্রিপশনটা আপনার ভাষায় দিয়ে দিবেন। মূলত আপনি কিভাবে আপনার বিজনেসটা পরিচালনা করেন, কোন কোন কান্ট্রিতে পরিচালনা করেন। অবশ্যই লিখবেন যে আপনার ফিজিক্যাল স্টোরে কিংবা আপনার ওয়্যার হাউস থেকে আপনি প্রোডাক্ট সেল করেন, আপনার ই কমার্স বিজনেসও আছে, আপনি অনলাইন এবং অফলাইন দুটাতেই সেল করেন, একটু ডিটেলসে লিখে দেবেন। আর হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, তারা এখানে জিজ্ঞেস করছে আপনি তাদের কিভাবে শুনলেন বা তাদের সম্পর্কে কিভাবে জানতে পারছেন। এখানে আপনি আপনার একটা মন্তব্য লিখে দিবেন যে আপনার কোনো ফ্রেন্ড রেফার করছে কিংবা ইউটিউব থেকে বা গুগল থেকে বা অ্যামাজন থেকে আপনি পাইছেন, ওইটা লিখে দিবেন। তারপর দেখেন ইউর অ্যামাজন স্টোর লিঙ্ক, তারা আপনার অ্যামাজনের স্টোর লিঙ্ক চাইছে। এখানে অবশ্যই যদি কোনো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর চায় অ্যামাজন স্টোর লিঙ্ক দিয়ে দেবেন। এনি অ্যাডিশনাল কমেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। সমস্ত ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটরই আপনার উপরের গুলো, এই যে উপরের গুলো ভালো করে পড়ুক আর না পড়ুক, তারা অ্যাডিশনাল কমেন্টটা অবশ্যই পড়ে, ঠিক আছে? কারণ আমি একটা এইখানে কথা তারা, ছিল, জি জি পড়ে। যেহেতু উপরে বলা ছিল যে অ্যামাজন সেলার নট এলাও, তো এখানে কি আমরা হচ্ছে যে অ্যামাজনের আপনার লিঙ্ক দিব কিনা সেটা হচ্ছে কথা আর কি। আচ্ছা আচ্ছা, এটা তারা এডিট করে নাই এই ফর্মটা, ঠিক আছে? এখানে তারা হুম। এডিট করে নাই, উপরে জাস্ট একটু সিম্পলি করে রাখছে। দেখেন কালারটা, দেখেন আপনি, উই ডো নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন টু সেল অন আমাজন, উপরে কালারের সাথে ম্যাচ জি, হয় না, ঠিক আছে? তারা জি, এটা জি। রিসেন্টলি করছে, আগে ছিল না, গত বছরও ছিল না, এখন অ্যামাজন সেলার নিতেছে না, আগে নিত, সরাসরি অ্যাপ্রুভাল দিত, ঠিক আছে? আমার নিজেরও আছে, কিন্তু এখন তারা দিতেছে না কারণ প্রাইস খুব খারাপ করে দিছে সেই জন্য। আগে সরাসরি ওকে। অ্যামাজন সেলারদের অ্যাকসেপ্ট করতো তারা। আচ্ছা, অ্যানি অ্যাডিশনাল কমেন্ট, এখানে অবশ্যই আপনারা লিখবেন ওই যে পূর্বে বলছিলাম যে আপনারা তাদের বিজনেস গ্রো সম্পর্কে একটু মন্তব্য করবেন, হয়তো দেখাইতে পারেন যে আপনার প্রোডাক্টের যে ইমেজটা আছে এটা ভালো না, বা এইভাবে একটু ডেভেলপমেন্ট করা যায়, কিংবা আপনার লিস্টিংটা আরেকটু উন্নতি করা যায় এইভাবে। মানে তাদের বিজনেস গ্রো সম্পর্কিত বা গ্রো করতে দুই একটা কমেন্ট লিখে দিবেন, বা আপনি তাদের বিজনেসটা কিভাবে গ্রো করতে পারেন ওইটাও লিখে দিবেন, ওই ক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পাবেন। আর ক্যাপচা, এখানে আপনার একটা সিকিউরিটি কোড আসবে, ওইটা লিখে ফরম্যাট করবেন। সবকিছু শেষ করার পর আবারও সমস্ত কিছু A to Z পড়বেন যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা, ঠিক আছে? একদম সিম্পল ভাই। ভেজাল লাগে কোনটায়? আপনার স্টেট ট্যাক্স আইডি কিংবা ট্যাক্স আইডি কিংবা EIN,
রিসেল সার্টিফিকেট, ট্যাক্স এক্সেমশন সার্টিফিকেট, এইগুলো নিয়ে সমস্যা হয়, আর বাকি কোনো কিছু নিয়ে সমস্যা হয় না। আচ্ছা, আপনাদের আবারও বলি, স্টেট ট্যাক্স আইডি, এটা আপনার ট্যাক্সের যে আইডিটা ওইটা। আর যদি শুধু ট্যাক্স আইডি লেখা থাকতো, ওই ক্ষেত্রে আপনার ইআইএন হতো। শুধুমাত্র যদি ট্যাক্স আইডি লেখা থাকতো তাহলে ইআইএন। আর স্টেট ট্যাক্স আইডি মানে আপনার স্টেটের যে ট্যাক্স আইডিটা ওইটা, ঠিক আছে। আর ওটা কি কারেন্ট যে বিজনেস, এলএলসি তে যে নাম্বার থাকে ওইটা? হ্যাঁ হ্যাঁ, এলএলসি তে, স্টেট ট্যাক্স আইডি তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর কারেন্ট বিজনেস লাইসেন্স, আবারও বলি, বিজনেস লাইসেন্স বা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, ইআইএন, আবারও মনে রাখবেন, বিজনেস লাইসেন্স, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, ইআইএন, ঠিক আছে। আর ট্যাক্স এক্সেমশন সার্টিফিকেট বলতে আপনার রিসেল সার্টিফিকেটকে বোঝায়, বা এক্সেমশন ফর্ম বা এক্সেমশন সার্টিফিকেট ওইভাবেও লেখা থাকে। শুধু ট্যাক্স এক্সেমশন সার্টিফিকেট খুব কম লেখা থাকে, এক্সেমশন সার্টিফিকেট ওটা বেশি লেখা থাকে। এক্সেমশন সার্টিফিকেট মানে আপনার ট্যাক্সটা যেন আপনি মওকুফ করাতে পারেন বা তাদের থেকে উইদাউট ট্যাক্সে প্রোডাক্ট পারচেস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা ব্র্যান্ডের ফর্ম দেখায় এখন। আচ্ছা ভাই, এখানে যে প্লিজ প্রোভাইড পিকচার, হ্যাঁ, এখানে তো আমরা ইআইএন এর যে কপিটা, এটা ফাইল চুজ ফাইল এখানে দিয়ে দিব নাকি অ্যাটাচ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর একটু নিচে যাবেন কি, একটু কোশ্চেন ছিল। এ- একটুখানি, একটু সময় দেন, আমি আরেকটা ফাইল ওপেন করি একটুখানি। সমস্যা নেই, এটা থাকবে, আসতে একটুখানি, চলে আসছে। জি জি, বলুন, একটু কোথায়? নিচের দিকে যান। জি বলুন। আর নাই তো কিছু? না, তাহলে একটু উপরের দিকে যান। আচ্ছা আচ্ছা। জি, আচ্ছা, এখানে তো আমরা দিচ্ছি যে আমাদের ফিজিক্যাল স্টোর, তাই না? কোনটা? এখানে কিন্তু আমরা একটা ইনফরমেশন দিচ্ছি যে আমাদের ফিজিক্যাল স্টোর আছে, এরকম বলতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনারা হ্যাঁ কিন্তু, ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই ফিজিক্যাল স্টোর দিবেন, নয়তোবা আপনার হ্যাঁ অ্যাপ্রুভালের চান্সটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, উপরে যে আমরা একটা ইনফরমেশন ফিল আপ করলাম, কোথায় গেল? আর একটু উপরে জানতো। এই যে এখানে আর না। হুম, একটু নিচের দিকে যান। আচ্ছা, এই যে এখানে বিলিং অ্যাড্রেস আসতেছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিলিং অ্যাড্রেসে বা না না, আমার যে এই বিজনেস অ্যাড্রেস দিচ্ছি, বিজনেস অ্যাড্রেসে কিন্তু আমি ওই মানে ভার্চুয়াল অ্যাড্রেস দিচ্ছি, তখন আর এই হ্যাঁ হ্যাঁ, জিনিসটা কনফ্লিক্টেড হয়ে যাবে না? না না, ওরা ইস্যু বুঝে নাই, যাবে না? ইস্যু নাই। এখানে বিলিং অ্যাড্রেস বলতে আর তারা আপনার বিজনেসটা কোথায় রেজিস্টার ওইটা বুঝাইছে, ঠিক আছে। মানে আপনি কোন বিজনেসের নামে আপনার বিলিংটা করতে চাচ্ছেন পারচেজিং এর সময়। না, এখানে তো আমার বিজনেস অ্যাড্রেসও ফিল আপ করবো। হ্যাঁ, বিজনেস অবশ্যই বিজনেস অ্যাড্রেসে তো আমার ধরেন ভার্চুয়াল অ্যাড্রেস থাকবে, হ্যাঁ তখন এখানে যেহেতু আমরা আবার দেবো হচ্ছে ফিজিক্যাল স্টোর আছে আমার, তখন জিনিস হ্যাঁ, কমপ্লিট। ইস্যু নাই ভাই, ইস্যু নাই, আচ্ছা, কোনো ইস্যু নাই। এত কিছু যে দেখে না ব্র্যান্ড, ভাই এত কিছু সময় হয় না ওদের। বুঝতে পারছি। আর যে দেখে সে আপনাকে অ্যাপ্রুভাল দেবে না, বুঝতে রাইট। পারছেন? হ্যাঁ হ্যাঁ, যে দেখে সে আপনাকে অ্যাপ্রুভাল দেবে না, আর যে দেখে না সে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে যদি আপনি ফিজিক্যাল স্টোর লেখেন, ঠিক আছে। এটা এটা তো ব্র্যান্ড না, এই যে কি জানি সিডার হ্যাঁ, বিয়ার। সেটার ব্র্যান্ড ব্র্যান্ড। হুম হুম। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে?
আচ্ছা, আমরা ভাই পরবর্তীটা সালাম দেখি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই আজকে ক্লাসের টপিকটা আসলে কি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্লাসের টপিকটা হচ্ছে কিভাবে আমরা ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটরের সাথে হোলসেল অ্যাকাউন্ট খুলবো, বা তাদের হোলসেল যে অ্যাপ্লিকেশন ফর্মটা তা আমরা কিভাবে ফিল আপ করবো ওইটার উপর। ও আচ্ছা, আমি মনে করছি কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা এটা। না ভাই, গভর্নমেন্ট। জি ভাই বলুন। স্টোর ক্রিয়েটের ব্যাপারে যেটা অ্যামাজন, ওইটা কি আমাদের কি করা কি জরুরি, নাকি আপনার এটা অটোমেটিক একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে আপনি করে নিলে আমরা খুবই তখন ভালো। অ্যাকাউন্ট খুলবো? না না, আপনি যদি আপনার স্টোরটা ডিজাইন করে করেন ওইটা খুবই ভালো আর কি। আর এমনি তো আপনার নামে একটা ইনিশিয়ালি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওইটা আপনি অ্যাকাউন্ট খুলতে কেমন কস্ট হতে পারে? ওইটা বা এক একজন এক এক কস্টিং নেয় আর কি, কেউ $150 করে, কেউ 200, কেউ 300, 500, কস্টিং এর হিসেব নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি ভাই, ওই যে ক্লিয়ার এসেন্সের ইয়েটা আসছে। আচ্ছা, আপনাদের আরেকটু গুড নিউজ দিয়ে রাখি। এই এই ব্র্যান্ডের প্রোডাক্ট যারাই সেল করে, আহ, তাদের স্টোরগুলো যদি আপনারা ভিজিট করেন আর কি, মানে যে সেলার আছে ওইখান থেকেও আপনারা 8-10টা অ্যাপ্রুভাল ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ এই ব্র্যান্ডের প্রোডাক্টে যেহেতু 30%-এর মতো প্রফিট আছে, তার মানে ওই সেলারগুলো অবশ্যই আরো এরকম প্রোডাক্ট সেল করে, নয়তো তো তারা এই প্রোডাক্টটা সেল করতো না, ঠিক না। ওই ক্ষেত্রে ধরেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট 20টা সেলার সেল করে, আপনি 20টা সেলারের স্টোর ভাজা ভাজা করে ফেলবেন, মানে তারা কি কি প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্ট সেল করে, ঠিক আছে। সবগুলোর যদি কন্ট্যাক্ট করেন 4-5টা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনিশিয়ালি। শুধু এই ব্র্যান্ড যে তা না, মানে প্রফিটেবল একটা প্রোডাক্ট যদি আপনি পান না, আপনি আরো 100টা প্রোডাক্ট ইজিলি খুঁজে বের করে নিতে পারবেন, ঠিক আছে। আপনি 1 থেকে 2-এ যাবেন, 2 থেকে 4-এ, 4 থেকে 8-এ, এইভাবে যাবেন। আচ্ছা, তাদের ক্লিয়ার এসেন্সের হোলসেল ফর্ম আমরা কিভাবে ফিল আপ করবো, কিংবা যে কোনো ব্র্যান্ড সবগুলো হোলসেল অ্যাপ্লিকেশন ফর্ম সিমিলার হয়, একটু একটু ভিন্ন থাকে, ঠিক আছে। খুব বেশি যে ভিন্ন থাকে তা না, একটু একটু। আচ্ছা, তার আগে আমাকে বলুন যে ট্যাক্স আইডি বলতে কি বোঝায়, একজন বলুন আমাকে। ট্যাক্স আইডি হচ্ছে ইআইএন। আচ্ছা, আরেকজন বলুন এক্সেমশন সার্টিফিকেট বলতে কি বোঝায়। রিসেল সার্টিফিকেট। জি জি। AIN। না না না, ভুল বলছেন, কে বলছেন ইআইএন? ইআইএন হচ্ছে আপনার ট্যাক্স আইডি, একদম কিংবা ফ্রম আপনার। দ্য রিসেল সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বিজনেস লাইসেন্স কাকে বলে? বিজনেস লাইসেন্স কাকে বলে, কে বলতে পারবেন? বিজনেস লাইসেন্সটা হচ্ছে আপনার ইআইএন নাম্বার যেটা আর কি। আচ্ছা হ্যাঁ, ইআইএনটাই বিজনেস লাইসেন্স। আচ্ছা আচ্ছা। আমিনুল ভাই বলুন তো বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার কোনটা? আমিনুল ভাই আছেন? আচ্ছা, উনি নাই। রফিকুল ভাই আছেন? রফিকুল ভাই, আচ্ছা না। শাওন ভাই আছেন? শাওন ভাই, ভাই লজ্জার কিছু নাই ভাই, আপনাকে যা। আচ্ছা, আপনি বলুন যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার কাকে বলে? বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, EIN। জি জি জি, ধন্যবাদ, আপনাকে কারেক্ট বলছেন। আচ্ছা, এই এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে নেবেন এবং জানা খুবই জরুরি, ঠিক আছে। আচ্ছা, আপনি ওইটা বলুন তো যে যদি আমরা একটা ব্র্যান্ডের থেকে ট্যাক্স ফ্রি কে পারচেস করতে চাই, কিংবা উইদাউট ট্যাক্সে পারচেস করতে চাই, তার জন্য আমাদের কোন সার্টিফিকেটটা লাগে? রিসেল সার্টিফিকেট।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, কে বলতে পারবেন যে একটা ব্র্যান্ড মূলত একটা হোলসেল অ্যাকাউন্ট করার জন্য কি কি ডকুমেন্ট চাই? ভাই W9 ফন্ট চাই। না, ওইটা সব ব্র্যান্ড চায় না, কিছু কিছু ব্র্যান্ড। এলএলসি চাবে, রিসেল সার্টিফিকেট চাবে, স্টেট ট্যাক্স আইডি চাইতেও পারে, নাও চাইতে পারে, ইআইএনটা চাবে। আচ্ছা, তারপর এলএলসি হচ্ছে গিয়ে কোনটা? এলএলসি জি কোনটা আর আপনার ইআইএন কোনটা? আচ্ছা, আমি এখানে একটু বলে নেই। মোস্ট কমন দুইটা বিষয় চাই। একটা হচ্ছে আপনার ইআইএন, আর সেকেন্ড হচ্ছে আপনার রিসেল সার্টিফিকেট। আর এলএলসি মূলত আর্টিকেল অফ অর্গানাইজেশন যেটা আছে, ওইটা হলে আপনার এলএলসি ক্রিয়েট হয়ে যায়, ওইগুলো চাই না, ঠিক আছে? আর ইআইএনটাই চাই। ইআইএন ও রিসেল সার্টিফিকেট মোস্ট কমন, এই দুইটা। আর সাথে আপনার ওয়েবসাইট, মানে আপনি যদি হোলসেল বিজনেসটা করতে চান, আপনার ইআইএন, আপনার রিসেল সার্টিফিকেট এবং ওয়েবসাইট, এই তিনটা ম্যান্ডেটরি লাগবে, ঠিক আছে? আর ওই যে ভাই বললেন না এলএলসি, এলএলসি ছাড়া তো আমরা ইআইএন পাবো না, ওইটা কমন। সেজন্য আর্টিকেল অফ অর্গানাইজেশনটা লাগে না, কিংবা এলএলসি সার্টিফিকেট কপি ওইটাও লাগে না। আচ্ছা, আমরা ফর্ম ফিল আপটা শুরু করি। আচ্ছা দেখেন, এখানে কি লিখছে: অ্যাপ্লিকেশন ফর নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট, অল ডিস্ট্রিবিউটর অ্যাপ্লিকেশনস আর সাবজেক্ট টু অ্যাপ্রুভাল, ঠিক আছে? আর দেখেন, তারা কিন্তু এখানে মেনশন করছে ডিস্ট্রিবিউটর। তার মানে এই না যে আপনি হোলসেল ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? হোলসেল ডিস্ট্রিবিউটর এবং ডিস্ট্রিবিউটর দুইটা তফাৎ আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, প্রপোজড টেরিটরি অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? মানে আপনি তাদের প্রোডাক্টগুলো কিসের জন্য ডিস্ট্রিবিউশন করতে চাচ্ছেন, হ্যাঁ। এখানে কি লিখবেন? আপনাকে অবশ্যই শর্টকাটে কিছু একটা লিখতে হবে তাদের ইমপ্রেস করার জন্য, ঠিক আছে? আপনার ওইখানে আপনি লিখতে পারেন যে আপনার প্রোডাক্টগুলো আপনি ইউএসএ তে ডিস্ট্রিবিউট করতে চান, কিংবা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউট করতে চান, ঠিক আছে? ভালো, দুইটা থেকে একটা লিখে দেবেন, হ্যাঁ। আর কোম্পানি নেম, এখানে অবশ্যই আপনার এলএলসি নেম হবে, অন্য কিছু ভুল করেও দিবেন না। তারপর টাইপ অফ বিজনেস, আপনার বিজনেসটা কি টাইপের, ঠিক আছে? আর এখানে লিখে দিবেন যে আপনার শপটা কিসের উপর, যে গ্রোসারি শপ, নাকি হেলথ অ্যান্ড হাউস হোল্ডের, নাকি আহ, কি বলে, উম, যে কোনো একটা আর কি, যে কোনো ক্যাটাগরিরই আপনার বিজনেসটা হয়, ওইটা আপনি লিখে দিবেন। ভাই, বেটার হয় না যে যার থেকে অ্যাপ্রুভাল নিব তারটা যে টাইপের সেই টাইপেরই বলা? এক্স্যাক্টলি ভাই, একটা বেস্ট ওয়ে, একদম বেস্ট। তবে মোস্ট কমন হচ্ছে গ্রোসারি, ঠিক আছে? মোস্ট কমন হচ্ছে গ্রোসারি, কারণ গ্রোসারিতে তো প্রায় সব ধরনের প্রোডাক্ট থাকে, এখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আর যদি নির্দিষ্ট ক্যাটাগরি বলেন, ওইটাও খুব ভালো রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে? তারপর এখানে দেখেন দুইটা বিষয় মেনশন করা হয়েছে, একটা ফিজিক্যালও মেনশন করা হয়েছে, তারপর ওয়্যার হাউসও মেনশন করা হয়েছে, ঠিক আছে? ওয়্যার হাউস কেন মেনশন করা হয়েছে? কারণ আপনি ই কমার্সও করেন, আপনি অনলাইনেও সেল করেন, ফেসবুকেও করেন, শপিফাইও করেন। কেন করেন? যেন আরো বেশি ট্রাফিক স্টোরে আনতে পারেন, এটা মাথায় রাখেন। অবশ্যই অবশ্যই আপনাকে ব্র্যান্ডকে বা ডিস্ট্রিবিউটরকে বোঝাতে হবে আপনার স্টোরে ট্রাফিক বেশি বাড়ানোর জন্য আপনি ফেসবুক, অনলাইন, ওয়ালমার্ট, অ্যামাজন, শপিফাই এগুলোতে সেল করেন, ঠিক আছে? তার আগে আপনার ম্যান্ডেটরি আপনার ফিজিক্যাল স্টোর এবং একটা ওয়্যার হাউস আছে। ভাই, আপনার নিজের নামে ওয়্যার হাউস কিংবা বিজনেস থাকা লাগবে, জাস্ট আপনি লিখে দিলেন, বাস ওইটাই। আর মেইলিং অ্যাড্রেস, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি। মেইলিং অ্যাড্রেস অনেকে এই জায়গায় ভুল করে। মেইলিং অ্যাড্রেস মানে এই না যে আপনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? মেইলিং অ্যাড্রেস মানে এই না যে আপনার ইমেল অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেস হচ্ছে আপনার স্ট্রেট অ্যাড্রেসটা, ঠিক আছে? যে স্ট্রেটে একটা মেইল যাবে। মেইল বলতে হয়তো পারে ব্র্যান্ডের থেকে কোনো ইমেল। ভাই, মিউট করে নেন। আচ্ছা, এখানে মেইলিং অ্যাড্রেস আপনার বিজনেসের স্ট্রেট অ্যাড্রেস হবে, ঠিক আছে? সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার দরকার নেই।
তবে এটা ডিপেন্ড করে যে আপনার ব্র্যান্ডটা আসলে কি চাইতেছে। ঠিক আছে। এখানে আপনি আপনার বিজনেস অ্যাড্রেস পুরোটাও দিতে পারেন। যদি ব্র্যান্ডের ওইরকম রিকোয়ারমেন্ট থাকে আপনি ইনিশিয়ালি ফোনে কথা বলে নেবেন। তারপর কন্ট্যাক্ট ইনফো আর টেলিফোন। আচ্ছা, এখানে যদি টেলিফোন থাকে কিংবা মোবাইল থাকে কিংবা ফোন থাকে, আপনার যে ইউএসএ নাম্বারটা আপনি ওইটাই দিবেন সব জায়গায়। কন্ট্যাক্ট ইনফো টেলিফোনের জায়গায় আপনার ফোন নাম্বারও যদি লেখা থাকে কিংবা সেলফোন যেটাই থাকে আপনার যেই ভার্চুয়াল নাম্বারটা ইউএসএ ওইটা দিবেন। যদি ফ্যাক্স নিয়ে থাকেন ফ্যাক্স দিবেন। আর ফ্যাক্স যদি থাকে ওইটাও ভালো রেসপন্স পাওয়া যায়, কারণ একটা ফ্যাক্সের জন্য মান্থলি $20 লাগে। ফ্যাক্স নিতে পারেন যদি কারো বাজেট ভালো থাকে আর কি। ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনার একটা ইউনিক ইমেল অ্যাড্রেস মানে বিজনেস ইমেল অ্যাড্রেস থাকতে হবে। আর সেটা অবশ্যই আপনার এলএলসির নামে সিমিলার রেখে থাকা লাগবে। ঠিক আছে, আপনার এলএলসির সিমিলার ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। আর সেটা অবশ্যই যেন সেম সেম হয়। কিরকম ধরেন সাপোজ আমার ইমোরি এলএলসি, আমার ইমেলটা কিরকম হতে হবে ধরেন CEO@imori.com এইভাবে। ঠিক আছে। এখন যদি আপনার ধরেন লিমু এলএলসি, ওই ক্ষেত্রে আপনি দিতে পারেন CEO@limu.com বা limullc.com। ঠিক আছে। যদি আপনার গ্রোসেরিও ডিস্ট্রিবিউশন বা যেটাই হয় আর কি ওইটাই দিবেন। আর কন্টাক্ট পারসনস অ্যান্ড টাইটেলস, এখানে কন্টাক্ট পারসনস আপনি আপনার নাম দিবেন। ঠিক আছে, আপনি আপনার নাম দিবেন। আর যদি টাইটেল দিতে চান টাইটেল দিতে পারেন মিস্টার বা যে কোনো আপনি যেটা ব্যবহার করেন। বিজনেস টাইপ, আমাদের যেহেতু এলএলসি অবশ্যই এলএলসি। আর ইআইএন বা এসএসআই, এখানে আপনি আপনার ইআইএনটা দিয়ে দিবেন। আমাদের যেহেতু সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা নাই, সেক্ষেত্রে আমাদের ইআইএন দিতে হবে। ঠিক আছে। আর এই যে দেখেন এই ব্র্যান্ড রিসেল সার্টিফিকেট নাম্বারটা ম্যান্ডেটরি চাইছে। এখানে অবশ্যই আপনার রিসেল সার্টিফিকেট নাম্বার লিখবেন। ঠিক আছে, রিসেল সার্টিফিকেটের একটা ইউনিক নাম্বার থাকে, ওই নাম্বারটা লিখবেন। তারপর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন চাইছে 2020, 21, 22, 23। ঠিক আছে, এই যে দেখেন এই ব্র্যান্ডের এই যে ফর্মটা অনেক পুরনো, তারা কিন্তু এই ফর্মটা এখনো চেঞ্জ করে নাই। ঠিক আছে, এখনো চেঞ্জ করে নাই। ওই ক্ষেত্রে কি করবেন, যদি আপনার বিজনেসটা আগের রান হয় ওই ক্ষেত্রে আপনার অবশ্যই যেই রেভিনিউটা আছে আর কি ওইটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে দেখেন অ্যানুয়াল সেলস ইন 2023 আর 70 গ্র্যান্ডস। আচ্ছা, আচ্ছা আমি একটা আপনাদের আজকে একটা পুরস্কার দিব যে বলতে পারবেন গ্র্যান্ডস দিয়ে কি বোঝাইছে, কে বলতে পারবেন? হাত তোলেন, কে বলতে বা- পারবেন? ভাই ভাই বলবো। হাজার বোঝায় হাজার। ওইখানে লেখা আছে 1 গ্রেন মিনস 1000। আচ্ছা, কে কে বলবো বলছিলেন প্রথমে? জি ভাই আমি। ভাই উনি মেবি ওখানে আগে দেখে ফেলছেন, আমি শিওর। আচ্ছা, যাই হোক সমস্যা নাই। আপনার দেখে ফেলছেন বা বলছেন, ধন্যবাদ। ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে যে বলছেন বা বলার চেষ্টা করছেন। গিফট থাকবে সিম্পল একটা একটা ব্র্যান্ড দিয়ে দিব, সমস্যা নেই। এটা সবাইকে দেওয়া উচিত ভাই। গ্রুপে গ্রুপে সবাইকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা, 1 গ্র্যান্ড মিনস 1000। আপনারা এখানে একটু ইউনিক ফলো করবেন। 70 গ্র্যান্ডস এই বুকাদের মতো কিংবা নর্মালি আপনারা ওই যে মানি অ্যামাউন্টটা ওইটা মেনশন করবেন না, অবশ্যই 70 গ্র্যান্ডস দিবেন। আমরা যেহেতু বিজনেসটা করবো একটু ইউনিকভাবে করব যেন ব্র্যান্ডেরকে আমরা একটু বেশি ইমপ্রেস করতে পারি, সেজন্য যত ইউনিক তথ্য আছে কিংবা যে ওয়ার্ডগুলো ব্যবহার করা যায় আমরা ওইগুলোই ব্যবহার করব। ঠিক আছে। আর দেখেন প্রিন্সিপাল ওনার্স অবশ্যই আপনি, এখানে কখনোই সেকেন্ড পার্টি আনবেন না। তারপর বায়ার নেম, এখানে অবশ্যই আপনি, আর যদি আপনার কোনো ম্যানেজার থাকে ওইটা দিতে পারেন, তবে না দেওয়াই ভালো, আপনি নিজেরটাই দিবেন। আর টাইটেল যেটা বলছিলাম মিস্টার দেওয়ার দরকার নাই, AMBR। ঠিক আছে, ডাইরেক্টর কিংবা বিজনেস ওনার বোঝায়। ঠিক আছে, আপনি জাস্ট AMBR লিখে দিবেন। ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে দেখেন বিল অ্যাড্রেস, বিল টু, এই দেখেন
এইখানে কি লেখা, বিল টু, পূর্বেরটাই কি ছিল, বিলিং অ্যাড্রেস, ঠিক আছে। এটা মানে মাথায় রাখবেন যে এক একটা ব্র্যান্ড, এক একটা ডিস্ট্রিবিউটর, তারা তাদের নিজেদের মতো ফর্ম বা অ্যাপ্লিকেশন বানিয়ে রাখে, ঠিক আছে। বুঝতে পারছেন? ওইটা আপনাদের খেয়াল করতে হবে যে কি চাইছে। দেখেন এখানে স্ট্রেট অ্যাড্রেস, আপনার বিজনেসের যে স্ট্রেট অ্যাড্রেস ওইটা দিবেন। আর সিটি, আপনার সিটিটা দিবেন কোন, ধরো যদি টেক্সাসের আস্টিনে হয় আস্টিন, যদি ফ্লোরিডার পেটারবার্গ হয় ফ্লোরিডার পেটারবার্গ, যদি কোলোরাডো হয় কোলোরাডো স্টেটে ওইভাবে দিবেন। আর স্টেট, যে স্টেট ফ্লোরিডা, টেক্সাস, ওয়েমিং, কোলোরাডো, নিউ মেক্সিকো, মিশিগান যেটা আসে। আর জিপ কোড মানে আপনার পোস্ট কোড। আর ফোন নাম্বার দিবেন। আর যদি ফ্যাক্স দেন খুবই ভালো, খুবই ভালো, কারণ ফ্যাক্স নেওয়ার সামর্থ্য আমাদের হবে না। আবার অনেকের আছে, আল্লাহ দিছে, তারা নিয়ে নেবেন ফ্যাক্স, খুব ভালো রেসপন্স পাওয়া যায়। ফ্যাক্সের জন্য মান্থলি $20 লাগে ভাই, এটা একটু মাথায় রাখেন। একটা ফ্যাক্স আপনি আনলিমিটেড করতে পারবেন, কোনো ইস্যু নাই। আহ, তো মান্থলি $20। আচ্ছা, শিপ টু, এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে আপনি যদি অ্যামাজনে পাঠান, ওই ক্ষেত্রে আপনার অ্যামাজনের যে লোকেশনটা ওইটা আপনি ওইভাবে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার ওয়্যার হাউসের লোকেশনটা দিবেন, মানে অ্যাড্রেসটা। এখানে অবশ্যই আবারও বলে রাখি, শিপ টু, আমরা যেহেতু ব্র্যান্ডের সাথে এখন হোলসেল অ্যাকাউন্ট করব বা অ্যাপ্লিকেশন ফিল আপ করবো, অ্যামাজনের কোন ফুলফিলমেন্ট সেন্টারে আমাদের প্রোডাক্টটা যাবে আমাদের কারোরই জানা নাই। আমরা কখন জানবো, যখন আমরা শিপিং টেমপ্লেটটা তৈরি করব। কিন্তু তার আগে কি করা লাগবে, আমাদের অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা ওয়্যার হাউসের একটা অ্যাড্রেস দিয়ে দেবো। কোন ওয়্যার হাউস? যে ওয়্যার হাউসের সাথে আমার অলরেডি অ্যাগ্রিমেন্ট হয়েছে, কিংবা ইন ফিউচারে আমরা তার থেকে কাজ করাবো। এই ক্ষেত্রে অবশ্যই ট্রাস্টেড একটা ভালো 3PL এর ওয়্যার হাউস আপনারা দিবেন, যে আপনাকে চেনে, কিংবা ব্র্যান্ড যদি আপনার ওই ওয়্যার হাউসে কল দেয়, ওই ওয়্যার হাউসের পার্সন যেন আপনার কোম্পানির নাম বলে সে যেন সম্বোধন করে যে হ্যাঁ, এ আমাদের বিজনেস পার্টনার বা এটা সেটা, আপনি যেভাবে তাদের বলে থাকেন আর কি। অবশ্যই একটা ওয়্যার হাউসের সাথে আপনারা ডিল করে নেবেন, ঠিক আছে। নয়তো খুব, যদি না থাকে ভালো একটা ফেসিলিটি পাবেন না বিভিন্ন ব্র্যান্ডের থেকে। আচ্ছা, এখানে ভাই, দেখেন এটা এটা নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ এটা বলেন। কোথায় কিভাবে করব, ব্যাপারে কি ধারণা দিবেন? আচ্ছা আচ্ছা, আপনার ইউএসএ, পুরো ইউএসএ জুড়েই ওয়্যার হাউস আছে নামি দামি। আপনার এলএলসিটা যে স্টেটে, ওই স্টেটের যে কোনো একটা ওয়্যার হাউস, ধরেন এক্সাম্পল আপনার যদি ফ্লোরিডা হয়, ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড প্রেপ সেন্টারটা খুবই ভালো লাগে আমার কাছে। তাদেরকে আপনার পেমেন্টটা মাসে দেয়া লাগে। মাসে কীরকম, ধরেন আপনি যদি এক মাসে 5টা 10টা ইনভেন্টরিও পাঠান, আপনার থেকে চার্জ করবে না। তারা সমস্ত পেমেন্ট আপনার থেকে মাস শেষে একটা ইনভয়েস বানিয়ে আপনাকে বলবে যে মাস শেষে পেমেন্ট করে দিতে। যদি আপনার 2 দিন 4 দিন 7 দিন ডিলেও হয়, কোনো ইস্যু নেই, তারা আপনাকে কিছু করবে না বা বলবো না, ঠিক আছে। বা অ্যাডভান্স পেমেন্টও চাবে না, আপনি তাদের থেকেও কস্ট, সার্ভিসটা। এটার কস্ট কেমন? ওইটা ডিপেন্ড করে আপনার ইনভেন্টরির উপর। যদি 500+ ইউনিট হয় তাহলে কস্টিংটা একদম কমে আসবে। আর যদি 3000+ হয় একদমই কম। আর 100 ইউনিট, 200 300-এর জন্য নর্মাল প্রাইস, ওই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই। যে কোনো ওয়্যার হাউস আপনারা ব্যবহার করেন, যদি বাল্কে হয় 1000 2000 3000 ইউনিট, ওই ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া যায়, নয়তো বা পাওয়া যায় না। আপনারা ইনিশিয়ালি ধরে নেন যে $1 আর কি একটা প্রোডাক্টের জন্য। আপনার বাবল র্যাপ এবং এফএনএসকিউ লেভেলের জন্য ইনিশিয়ালি $1। আবার অনেকে পার্সোনাল ব্যবহার করে, আমি কাইন্ডলি বলবো আপনারা পার্সোনাল ব্যবহার করবেন না। ওই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টগুলো বা ব্র্যান্ডের অ্যাপ্রুভালগুলো লিকেজ হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, এমন অনেক দেখছি যে আমি প্রোডাক্ট পাঠাইলাম, সে আমার ব্র্যান্ডের নেমটাই সেল করে দিতেছে। এমনটা হয়েছে আমার সাথে। বিশেষ করে আমি যখন হ্যাগারটি স্টার্ট করছি, আমি একটা পার্সোনাল লোককে দিয়েছিলাম, সে আমার এই ব্র্যান্ডটা আরো 10 জনের কাছে সেল করে দিছে, আমার পুরো 12টা বাজায় দিছে, ঠিক আছে। এমনটা করবেন না, পার্সোনাল কাউকে দেবেন না। আপনাদের যদি ভাই, প্রেপিং। আর একটা হ্যাঁ, প্রশ্ন এখানে, ওয়্যার হাউস আমরা কেন নিব? আমাদের তো অ্যামাজনের ওয়্যার হাউসে সেন্ড করবো না, নাকি ওয়্যার হাউসও নিতে হবে? আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় প্রথম ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন নাই। আপনার ওয়্যার হাউসটা কেন নেওয়া লাগবে? আচ্ছা,
সুন্দর প্রশ্ন। আপনার ব্র্যান্ড যদি অ্যামাজনে না পাঠায় ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়্যার হাউসে প্রোডাক্ট নিতে হবে। আপনার ম্যাক্সিমাম ব্র্যান্ড অ্যামাজনে ডাইরেক্ট পাঠায় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদের একটা প্রেপ সেন্টারে নিতে হবে, প্রেপ সেন্টার থেকে তারপর অ্যামাজনে পাঠাতে হবে। বুঝতে পারছেন? তাহলে এক্ষেত্রে আমার দুই ধরনের কষ্ট হইতেছে না? দুই ধরনের কস্ট না, কস্ট তো একই। আপনি যদি অ্যামাজন থেকে প্রেপিং করান তার জন্য আপনাকে চার্জ দিতে হবে বেশি, অ্যামাজন থেকে প্রেপিং কস্ট বেশি, ঠিক আছে। আর যদি ওয়্যার হাউস থেকে করেন আপনার প্রেপিং কস্টটা কম। আর ইনবাউন্ড প্লেসমেন্ট ফি ও ক্যারিয়ার ফি সেম, কোনো এক দিক দিয়ে কম না, একই কস্ট। আমার ডেলিভারিটা কি অ্যামাজন থেকে হবে নাকি আপনার ওয়্যার হাউস থেকে হবে? আপনি যদি FBM করেন ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়্যার হাউস থেকে করতে হবে, আর যদি FBA করেন ওই ক্ষেত্রে তো অবশ্যই অ্যামাজন থেকে। তাহলে এখন আমি আগে ওয়্যার হাউসে পাঠাবো, ওয়্যার হাউস থেকে আবার অ্যামাজনে পাঠাইতে হবে না? ওইটা যদি ব্র্যান্ড আপনাকে অ্যামাজনে না পাঠায় তাহলে ওয়্যার হাউসে নিতে হবে, ওয়্যার হাউস থেকে প্রেপিং করিয়ে তারপর আপনাকে অ্যামাজনে পাঠাতে হবে। আচ্ছা। বশির ভাই যেটা বলতেছিলেন ওই ওই যে যে আপনার বিক্রি করে ফেলতেছিল ওই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে, যে কিভাবে কি করলে ইনফরমেশন গুলা লিক আউট হবে না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলে যে ভাই আমার প্রোডাক্টটা যেন লো প্রাইসে প্রেপিং করাইতে পারি, একটা লোককে দেন, বা কোথায় কম কস্টে 50 সেন্ট 40 সেন্টে করানো যায়। ওই ক্ষেত্রে কি হয়, আমরা বাংলাদেশি কিংবা পাকিস্তানি বা ইন্ডিয়ান অনেকেই সার্ভিসটা দেয়, তারা আপনাকে লো প্রাইসে প্রেপিং করে দেবে। তারা কি করে, আপনার প্রোডাক্টগুলো প্রেপিং করে দেয়, হ্যাঁ প্রেপিং করে দেয় সুন্দর মতো, কোনো ইস্যু নাই। তারাও চেক করে যে আপনার প্রোডাক্টগুলো প্রফিটেবল কিনা কিংবা ভালো সেল হয় কিনা। যদি দেখা যায় ভালো সেল হয়, হয়তো সে নিজেই সেল করা শুরু করে ওই প্রোডাক্ট, কিংবা ওই ব্র্যান্ডের অ্যাপ্রুভালটা আরো 4 জায়গায় 5 জায়গায় সেল করে দেয় তারা, ঠিক আছে। এটা করে, ম্যাক্সিমামই করে। আচ্ছা, এখানে বুঝ- ধরেন আপনি ব্র্যান্ডের কাছে অ্যাপ্রুভাল আনলেন, হ্যাঁ। হুম তো হুম আপনি ওদের কাছে দিলেন, ওরা এটা লিক আউট করলো বা নিজে সেল করলো। এখন আপনাকে তো ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিছে, আপনি একটা অ্যাকাউন্ট করছেন সেখানে, যারা অ্যাপ্রুভ করছে বা আপনার ফোনে কথা বলছেন। তো ও হুম। 5 জনকে কিভাবে ব্র্যান্ড বিক্রি করে দিবে? ব্র্যান্ড কি ওদের সাথে কথা বলবে না বা অ্যাকাউন্ট খুলতে হবে না? জি জি, আচ্ছা আচ্ছা অবশ্যই করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে বলি, ধরেন আচ্ছা, আহ, ধরেন আর কি এক্সাম্পল হিসেবে পিগি পেন্টস এক্সাম্পল আর কি, তাদের অ্যাপ্রুভালটা আমার কাছে আছে। এখন আমি যদি আপনাকে না বলি আপনি কি জানবেন যে আমার কাছে কোন ব্র্যান্ড আছে? বলেন। না, জানবো না। আচ্ছা, এখন আপনার কাছে এই প্রোডাক্টগুলো গেছে, আপনি একটু অ্যানালাইসিস করলেন, যাচাই করলেন যে পিকি পেন্টসের প্রোডাক্টগুলো খুব ভালো সেল হইতেছে, এই ব্র্যান্ডের সাথে একটু যোগাযোগ করে দেখি। সে কি করলো, ব্র্যান্ডকে কল দিল, হ্যাঁ সে দেখলো ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিতেছে। ও সে খুশি হয়ে আরো 10 জনকে সেল করে দিল, দেখো আমার কাছে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল আছে, এই প্রোডাক্ট মান্থলি এরকম সেল হইতেছে, এত প্রফিট, তুমি চাইলে $200 বা $250 দিয়ে নিতে পারো, ঠিক আছে। এমনটা করে আর কি। সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা ট্রাই করবেন যেন রেজিস্টার্ড প্রেপ সেন্টার ব্যবহার করেন, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট লিকেজ হওয়ার কোনো চান্স থাকবে না, কিংবা ব্র্যান্ড লিকেজ হওয়ার। এরকম ট্রাস্টেবল এগুলো কি ভাই, কিভাবে ম্যানেজ করা যাবে স্টোরের এটা? প্রেপ সেন্টার যেগুলো রেজিস্টার্ড সবগুলোই ট্রাস্টেড ভাই, তারা শুধু প্রেপিংই করে, হ্যাঁ। লিকেজ করে না। আচ্ছা, তাদের কষ্টও কি বেশি হবে তার মানে তাহলে? হ্যাঁ হ্যাঁ, তাদের কস্টিংটা একটু বেশি, আপনার $1 সামথিং হয়ে থাকে, বা $1 থেকে একটু কম হয়ে থাকে। ওই ক্ষেত্রে আপনার ইনভেন্টরি যদি বেশি হয় আপনি নেগোশিয়েট করে নিতে পারবেন তাদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আরেকটা কথা বলে রাখি, আপনি কারোর সাথে 500 নিচের ইনভেন্টরি নিয়ে নেগোশিয়েট করতে পারবেন না, সাধারণত তারা করে না। আর ম্যাক্সিমাম 1000+ হলে তারা প্রাইসটা একদমই লো করে দেয়। দেখা গেছে ওই ক্ষেত্রে আপনাকে 70 সেন্টে বা 60 কিংবা 80 সেন্টে করে দিবে ইজিলি। আর যদি 3000+ হয় ওই ক্ষেত্রে আপনাকে 50 সেন্টেও করে দেয়, ঠিক আছে। মানে এমন না যে আপনি মাসে 3000 ইউনিট পাঠালেন, এমনটা না, একসাথে। মানে একটা কথা বলে রাখি, বিজনেসে যত ইনভেস্ট তত প্রফিট, এটা মাথায় রাখবেন। যত আচ্ছা ভাই, এটা ইনভেস্ট। কি মান্থলি আমি যত কোয়ান্টিটি পাঠাবো তার উপরে তারা আমাকে চার্জ করবে? না 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 না, ওয়ান টাইমে আপনি একসাথে কতগুলো দিলেন, কারণ আপনার হ্যাঁ। প্রোডাক্টগুলোর জন্য তারা তাদের মেশিনগুলো ওইভাবে সেট আপ করবে, ওই ক্ষেত্রে তো তাদের একটা সময়ের মূল্য আছে, ঠিক না? আচ্ছা আচ্ছা। ওকে ওকে, বুঝতে পারছি ভাই। আচ্ছা,
এখানে দেখেন যেখানে ছিলাম শিপিং টু বা শিপিং অ্যাড্রেস। আচ্ছা, এখানে দেখেন শিপ টু কিংবা শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস কিন্তু আলাদা। একটু মাথায় রাখবেন, বিল টু বা বিলিং অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস যেটা চাই ওইখানে অবশ্যই আপনার বিজনেস অ্যাড্রেস। আর শিপ টু কিংবা শিপিং অ্যাড্রেস আপনার অবশ্যই ওয়্যার হাউসের হবে এইখানে। যদি ইনিশিয়ালি আপনি যদি হোলসেল ফর্মটা ফিল আপ করতে চান, যেহেতু ব্র্যান্ডের থেকে অ্যামাজনে নিতে পারতেছেন না কিংবা অ্যামাজনের ওয়্যার হাউসও আপনি নির্দিষ্টভাবে বলতে পারতেছেন না, ওই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা 3PL এর ওয়্যার হাউসের অ্যাড্রেস দিতে হবে। ওয়্যার হাউসের অ্যাড্রেসটা স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড দিয়ে দিলেন। আর অ্যাডভার্টিং নেম, ম্যানেজার নেমে এখানেও আপনার, তারপর অ্যাকাউন্ট পেয়েবল নেম সেটাও আপনি, ঠিক আছে, অ্যাকাউন্ট পেয়েবল বা নেম ওইটাও আপনি। হ্যাঁ, শেষে আমার একটা প্রশ্ন ছিল এখন। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনি যে 3PL এর কথা বলতেছেন, এখন আপনি ওয়্যার হাউসের মধ্যেই কি প্রিপারেশন করবে নাকি আপনার আমরা যে মানে এই সামানগুলো কিনবো আর কি, সেগুলো কি যে প্রতিষ্ঠান থেকে কিনবো তারা কি মানে প্রিপেয়ার করে দিবে না? না না ভাই, ব্র্যান্ড তো প্রেপ করে দেয় না ভাই। ওই ক্ষেত্রে 1,000 থেকে 1-2টা ব্র্যান্ড করে দেয়, 1,000 থেকে 1-2টা, ঠিক আছে, 1,000 থেকে 1-2টা। এটা আবার অ্যামাজনে কি করে না নাকি অ্যামাজনও এটা হ্যাঁ, অ্যামাজন তারা প্রেপ যে করে। চার্জ? হ্যাঁ, অ্যামাজনের প্রেপ কস্ট অনেক বেশি, সবার থেকে বেশি। তাহলে আমি অ্যাম- যখন প্রিপ করে দিব তখন অ্যামাজন যদি সেটা আবার কিভাবে আমাদের সাথে ইয়ে করবে, সে তো তার চার্জ নিয়ে নিবে, প্রিপারেশনের চার্জ। কিসের, কেন নেবে? প্রিপ ভাই শুনেন, আপনি যখন শিপিং টেমপ্লেট তৈরি করবেন তখন ওইখানে লেখা থাকে প্রেপ বাই সেলার, প্রেপ বাই অ্যামাজন। এখন যদি আপনি অ্যামাজন সিলেক্ট করেন তাহলে আপনার প্রোডাক্টগুলো অ্যামাজনে প্রেপিং হবে। আর প্রেপ বাই সেলার মানে আপনি নিজে প্রেপিং করতেছেন, সেটা আপনি নিজেও করে দিতে পারেন বা আপনার ওয়্যার হাউস থেকেও করাতে পারেন। ওইগুলো আমরা শিপিং টেমপ্লেটে দেখবো, হ্যাঁ, এখন না, প্রোডাক্ট লিস্টিং এর সময়, শিপিং টেমপ্লেটের সময় দেখবো, ওইগুলো আসবে সামনে। আচ্ছা ভাইয়া, এখানে ভাই আমার লাস্ট একটা আর একটা প্রশ্ন ছিল। কোশ্চেন। জি জি, ফয়সাল ভাই আগে বলুন। হ্যাঁ, এখন আপনি আপনি যেভাবে বলতেছেন তাহলে তাহলে তো আমাদের মানে ওয়্যার হাউস মানে আমাদের লাগবেই, তাই না? সেটা ওয়্যার হাউস আহ, তো আহামরি কোনো কিছু না, আপনি জাস্ট একটু ফোন করে বলে দিবেন, তারা আপনাকে ইজিলি ওয়েলকাম করবে। হ্যাঁ, সেজন্য ওই কি যে আমি যদি অনেক আমার যদি অনেক সামান না থাকে রাখি আর কি, আমার গুডস যদি না রাখি সেক্ষেত্রে কি তারা কি চার্জ করবে নাকি যখন আমি গুডস রাখবো তখন তারা চার্জ করবে? কেন চার্জ করবে আপনার থেকে? আপনি যদি তাদের একটা কর্নার মান্থলি ভাড়া করে নেন ওই ক্ষেত্রে করবে, আর সেটা এফবিএম এর ক্ষেত্রে। আর যদি এফবিএ করেন তাহলে আপনার প্রোডাক্টের উপর আপনি জাস্ট ইনিশিয়ালি বলে দেবেন। যদি আমার নামে বা আমার কোম্পানির নামে কেউ কোনো কিছু ইনকোয়ারি করতে চায় আপনি বলে দিবেন যে আপনি তাদের থেকে ওয়্যার হাউস আচ্ছা, রেন্ট নিচ্ছেন। হ্যাঁ, বুঝতে পারছি। এখন ওয়্যার হাউস এবং প্রেপ সেন্টার এটা কি দুটোটা কি সেম সেম নাকি আলাদা? একই ভাই, একই বিষয়, একই বিষয়। এখন আপনি যদি আলাদা করে আপনার শুধু যারা ওয়্যার হাউস রেন্ট দেয় তাদের সাথে এগ্রিমেন্ট করেন সেটা ভিন্ন হয়। আর আপনি যদি একটা প্রেপ সেন্টার ব্যবহার করেন সেটা বেস্ট আর কি। আর মূলত প্রেপ সেন্টারকেই আপনার আমরা ওয়্যার হাউস হিসেবেই জানি আর কি, কারণ তারা ওয়্যার হাউসের সার্ভিসটাও দেয়, প্রেপের সার্ভিসটাও দেয়। তাহলে এক্ষেত্রে কি মানে দুইটা সার্ভিসের জন্য কি দুইটা পেমেন্ট হবে নাকি একটা পেমেন্টেই কমপ্লিট হয়ে যাবে? ভাই একদম বেসিক কোয়েশ্চেন এটা। আপনার প্রোডাক্ট যদি আপনি প্রেপ করান, আপনার প্রেপিং কস্ট। আর আপনি যদি মনে করেন যে তাদের থেকে একটা কর্নার ধরেন 1 স্কোয়ার ফিট কিংবা 1 স্কোয়ার মিটার আপনি নেবেন, তার জন্য অবশ্যই আপনাকে পে করা লাগবে। ওইগুলো এফবিএম এর ক্ষেত্রে ভাই, ওইখানে আপনার মান্থলি বেসিসও হয়, আবার প্রোডাক্ট ভেদেও হয়, যে আপনি কয়টা প্রোডাক্ট তাদের থেকে এফবিএম শিপিং করাবেন, ঠিক আছে। তার মধ্যেও আবার অনেক ক্রাইটেরিয়া থাকে। আর আমরা যেহেতু এফবিএ করবো আমাদের ওইভাবে এত কিছুর প্রয়োজন নাই, মানে এই তাদের ব্যাপারে কি থেকে। আমাদের কি কোনো একটা ক্লাস হবে? কোনটা? আপনি যে এখন ওয়্যার হাউস কিংবা এই যে সেন্টার এগুলো নিয়ে আরো একটু বলছি বিস্তারিত বলছি ধারণা। বলছি হলো। পরবর্তীতে এগুলো, এখন না, পরবর্তীতে ওই ক্লাসগুলো এখন আসে না, আপনার সিরিয়াল বাই না, সিরিয়াল হবে আসবে। কিনা সেটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, হবে হবে তাহলে আর এত ইনশাল্লাহ হবে। বেশি প্রশ্ন করবো না আর কি।
না না হবে, আপনি তো আপনি যেটা প্রশ্ন। বলছেন বেসিক কোশ্চেন সেটা আমি ঠিক আছে, কিন্তু এটা ওই তো মার্কেট প্লেসটা তো ভাই আমাদের উনি জন্য তো নতুন। বলে দিছে যে এটা নিয়ে সামনে ক্লাস আছে, তাহলে আমরা আজকে ক্লাসে হ্যাঁ আগে হ্যাঁ আগে সামনে আপনাদের সামনে দেখি। আরেকটা আরেকটা কথা উনি তো বলে বলেই রাখি। দিছে, একবার ডিক্লেয়ার করে দিছে তো সামনে ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি আপনাদের একটু বলে রাখি, ক্লাস রিলেটেড কোশ্চেনগুলো করলে ভালো হয়, আর বিশেষ করে যে লাইনে বা যে টপিকে থাকি, আর আপনাদের সমস্ত কিছুই আমরা দেখাবো, মানে আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু, টেনশনের কিছু নেই। ওয়্যার হাউস নিয়ে, প্রেপ নিয়ে ওইগুলো আছে ডিটেলসের সামনে। আচ্ছা, এখানে দেখেন যেখানে ছিলাম, শিপ টু, এখানে আপনার শিপিং অ্যাড্রেস ওয়্যার হাউসের অ্যাড্রেসটাই হবে। আর অ্যাডভার্টিং ম্যানেজার নেম আপনার নিজের, অ্যাকাউন্ট পেয়েবল নেম এখানেও বসিয়ে আর আপনাদের বলে রাখি, পিওনিয়ার যাদের তাদের পেওবেল নেমটা আপনার নিজের নামে হয়, পার্সোনাল। ওইখানে কিন্তু আপনার বিজনেস নেমটা দিবেন না কখনো, ঠিক আছে? অ্যাকাউন্ট নেম পেওনিয়ারে অবশ্যই নিজের নাম, সবসময় এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, আপনি যদি অ্যামাজনে সাবমিট করবেন তখন আপনার বিভিন্ন ভেরিফিকেশনের জন্য তখন আপনার বিজনেস নেম হবে, কিন্তু আপনি ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার পার্সোনাল নেম হবে। ওইটা দেখাবো আপনাদের যখন পেমেন্ট করবেন, দেখতে পাবেন। আচ্ছা, এখানে দেখেন ক্রেডিট রেফারেন্স, ঠিক আছে? এই যে দেখেন ক্রেডিট রেফারেন্স, এইখানে আপনি আপনার একটা কোম্পানির নাম দিয়ে দিলেন, হ্যাঁ। আমি এখানে কি দিলাম, ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল দিলাম, ঠিক আছে? কেন, আমি তাদের থেকেও পারচেস করি, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু এখান থেকে যদি আমাদের যদি না থাকে সেক্ষেত্রে। না, আপনি অবশ্যই ওই ডিস্ট্রিবিউটরের ইনফরমেশন দিবেন, আপনি অলরেডি যাদের থেকে পারচেস করছেন। এমন না যে আপনি তাদের থেকে পারচেস করেন নাই, তাদের দিয়ে দিলেন, ওই ক্ষেত্রে বিরূপ প্রভাব হবে, ঠিক আছে? আমি যদি নিউ হই সেক্ষেত্রে। আহ সেই ক্ষেত্রে তো ওয়ে নাই দেওয়ার, আপনি দিতে পারবেন না, আপনার লিগেলি দিতে পারবেন না, দেওয়া ঠিক হবে না। আর অবশ্যই আপনারা অন্য একটা ডিস্ট্রিবিউটর থেকে আপনারা পারচেস করে ট্রাই করবেন আর কি। আর রেফারেন্স ক্রেডিট অবশ্যই রেফারেন্সটা কি লাগবে। হ্যাঁ ভাই? হ্যাঁ। ক্রেডিট রেফারেন্স এটা কি কোনো ওয়্যার হাউসের কন্ট্রাক্টর দিচ্ছেন নাকি ব্র্যান্ডের? এরা কি চাচ্ছে না এটা? না না, ক্রেডিট এইখানে রেফারেন্স। এইখানে মূলত আপনার এই ব্র্যান্ডটা চাচ্ছে যে আপনি পূর্বে অন্য কোন কোন ব্র্যান্ড কিংবা ডিস্ট্রিবিউটরের সাথে আপনি বিজনেসটা করতেছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে আপনার অন্য আরো কোনো ব্র্যান্ডের সাথে কিংবা ডিস্ট্রিবিউটরের সাথে বিজনেস রানিং আছে কিনা ওইটা। জাস্ট এক্সপিরিয়েন্সটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কোম্পানি টু, ওইটাও দিতে পারেন। আমার যেহেতু ফ্রন্টিয়ারের সাথে কানেক্ট ভালো, তারা আমাকে চেনে, সেজন্য আমি ফ্রন্টিয়ারটাই দিয়ে দিলাম, কারণ অন্যগুলা থেকে ফ্রন্টিয়ারের রিলেশনশিপটা একটু ভালো আর কি। আচ্ছা, কোম্পানি টু দিতে পারেন। তারপর এখানে দেখেন কম্পিটিটিভ প্রোডাক্ট এক্সিস্টিং ইন ইউর প্রপোজড ডিস্ট্রিবিউশন টেরিটরি, হ্যাঁ এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর কম্পিটিটিভ প্রোডাক্ট ইউ কারেন্টলি ক্যারি ইন ইউর ডিস্ট্রিবিউশন লাইন, এগুলো দিবেন না, এগুলো দিলে তারা একটু নেগেটিভলি দেখে, না দেওয়াই ভালো। মানে আপনি এগুলো খালি রেখে আপনি তাদের একটু ইমপ্রেস করবেন যে আমি অন্য কোনো সিমিলার প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে? আমি আপনাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি, ঠিক আছে, এইভাবে। আর নিচে দেখেন সাইন অবশ্যই দিবেন, আপনি যদি সাইন না করেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। সাইন কখন যদি না করেন অ্যাপ্রুভ হবে না। আর এই ক্ষেত্রে সবচাইতে বেস্ট, ম্যাক্সিমাম কিন্তু ভার্চুয়াল সাইন অ্যাকসেপ্ট করে না, আবারও বলে দেই, ভার্চুয়াল সাইন ম্যাক্সিমাম ব্র্যান্ড অ্যাকসেপ্ট করে না। ওই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, পুরো হোলসেল ফর্মটা ফিল আপ করে আপনাকে পিডিএফে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সাইনটা ফিজিক্যালি দিবেন আপনারা, তারপর আবার স্ক্যান করবেন, স্ক্যান করে তারপর আপনাকে ফরওয়ার্ড করতে হবে ব্র্যান্ডকে, ঠিক আছে? মানে এইখানে সাইন এবং ডেটটা তারা বেশিরভাগই আপনার ফিজিক্যালি চায়, মানে আপনার ফিজিক্যাল সাইনটা এবং ডেটটাও আপনি নিজের হাতে লিখে দেবেন। মানে ভালো ভালো যে ব্র্যান্ডগুলো সবাই চায় আর কি, ভার্চুয়াল সাইন বা ডেট অ্যাকসেপ্ট করে না, এটাও একটু স্মরণে রাখবেন। যদি আপনার একটা প্রিন্টার থাকে আপনার বিজনেসটা করতে ইজি হয় আর কি। প্রিন্টার অবশ্যই একটা নেওয়ার চেষ্টা করবেন আপনার। তাদের কিছু কন্ডিশন আছে, ওটা করে নেবেন, আর কিছু নাই এখানে, ঠিক আছে?
আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে দেখেন, যদি জি থাকে ভাই, একটা বলেন। কোশ্চেন আছে। ওই যে উপরে একটা ছিল যে হচ্ছে গিয়ে অ্যানুয়াল প্রফিট আর কি, এটার রেঞ্জটা কেমন হওয়া উচিত ভাই? মানে কিভাবে তারা পজিটিভলি নিবে এটা, ইনকামটা ওইটা কেমন আপনারা দেখাইলে? অবশ্যই 50K প্লাস দিবেন, তার নিচে দিয়ে না। আচ্ছা আচ্ছা। আর যদি 1K 100K প্লাস দেন ভালো হয় আর কি। তবে যেহেতু নিউ বিজনেস, 50K বেস্ট আর কি। এখন আমি আচ্ছা আচ্ছা। সাপোজ আমি এখন এখন বিজনেস শুরু করতেছি এখন ফার্স্ট টাইম, তাহলে আমি কি এটা 50K দেওয়া উচিত হবে নাকি দিলে সমস্যা নাই? না, আপনার 1 ইয়ারের নিচে হলে 50K দেওয়াটাই বেস্ট। যদি 1 ইয়ারের নিচে হয় আর 1 ইয়ার প্লাস হলে ওই ক্ষেত্রে 100K প্লাস দিবেন। এইটা আপনার ওই রেভিনিউ রেঞ্জটা চায় না, এটা রেয়ার আর কি, খুব কম ডিস্ট্রিবিউটরই দিয়ে থাকে। আর যদি যারা চায় তারা মনে করেন যে অ্যাপ্রুভাল দেওয়ার চান্সটা বেশি থাকে আর কি, মানে যারা দিয়ে রাখে এই টপিকটা। আমি একটা ব্র্যান্ডস পাইছিলাম অ্যাপ্রুভাল, আমি এখনো মিস করি। তাদের আমি আপনার 10K প্লাস ছিল আমার ফার্স্ট উইকে, ওই অ্যাপ্রুভালটা ছিল। মানে আমি এর আগে ওই মানে ব্র্যান্ডের নেম বা তাদের ইমেল সমস্ত কিছু ডিলিট করে ফেলছিলাম। তারা বলছিল তুমি যদি 10K প্লাস ইনভেস্ট করতে পারো, মানে অর্ডার প্লেস করতে পারো, তাহলে আমরা তোমার অ্যাকাউন্ট খুলে দিব। তাদের শিটও ছিল আমার কাছে। এখন আমি মিস করতেছি, আফসোস করতেছি যে ওই ব্র্যান্ডের নামটাই মনে আসতেছে না। ওইটা আমার অ্যাপ্রুভালটা ছিল আপনার গত বছর আপনার মে মাসের 9 to 12 ওই সময়ের মধ্যে। যদি থাকতো হয়তো ভালো কিছু হতো, কারণ তাদের সবগুলো প্রোডাক্ট ম্যাপে চলতো, 6 জন সেলার ছিল আর কি। আর সবগুলোতেই প্রফিট আপনার 20% প্লাস ছিল। আপনারা যদি দেখেন কখনো যে আপনার প্রোডাক্টে গেটেড হইতেছে না, কিংবা নট অ্যাভেলেবল বা রেস্ট্রিকশন, ওই ক্ষেত্রে আপনারা ওই ব্র্যান্ডের ক্যাটালগ কিংবা অ্যাপ্রুভালগুলো ছুঁড়ে ফেলে দিয়েন না বা ডিলিট করে দিয়েন না। একটু ইনিশিয়ালি নোট করে রাখবেন যে এই ব্র্যান্ডের নাম এটা, তাদের প্রোডাক্টের প্রাইস এরকম বা মান্থলি সেল এরকম, বা তারপর তাদের যে স্ট্যাটাস অ্যাভেলেবল নট অ্যাভেলেবল দেখায়, কিংবা তাদের যে অ্যামেকো ওইটাও লিখে রাখবেন। ইন ফিউচারে যখন আপনার বাজেট বাড়বে কিংবা অ্যাকাউন্টে অ্যাভেলেবল হবে, তখন আপনারা তাদের সাথে আবার পুনরায় কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, ঠিক আছে? ওই ক্ষেত্রে ভালো একটা রেসপন্স বা ফেসিলিটি অবশ্যই পাবেন। এই ভুলটার জন্য আমি এখন আফসোস করি। হয়তো ওই ভুলটা যদি না করতাম, তার কিছুদিন পরই আমার কাছে টাকা হয়েছিল, কিন্তু অ্যাকাউন্ট ইস্যু জনিত কারণে ওই ব্র্যান্ডের সাথে আর কাজ করা হয় নাই আর কি। যাই হোক ওটা ওই টেন শিট আপনারা, থেকে থাউজেন্ড কি দেখা যায় না ভাই আপনার নাম? ওই শিটে কি নাম নাই ওদের? না আমি তো তখন শীট বানাইতাম না। আচ্ছা, তার মানে কিছুই নেই আপনার কাছে এখন ওই কোম্পানির? না না, আমি তো শীট বলেন বা এইটা সেইটা, আমার অ্যাকাউন্ট যখন সাসপেন্ড হয়েছে তারপর থেকে বানানো শুরু করছি, তার আগে না। আচ্ছা, এই $10,000 যে এমওকিউটা, সেটা হুম কি হুম। একটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য $10,000 না না, স্পেন্ড করতে মাল্টিপল। হবে, নাকি নাকি ওই ব্র্যান্ডের আপনি দুই তিনটা প্রোডাক্ট মিলিয়ে $10,000 স্পেন্ড করলে হলো? মাল্টিপল নিতে পারেন, তাদের প্রোডাক্ট খুব বেশি ছিল না, আপনার 300 প্লাস প্রোডাক্ট ছিল, তবে ওইটা আপনার সাপোজ ধরেন কিচেন আইটেম ছিল। তিনটা প্রোডাক্ট মিলিয়ে যদি আপনি $10,000 অর্ডার দেন, তাহলে তারা এগ্রি হইতো, এরকম আর কি। মানে একটা প্রোডাক্ট কিংবা 10টা প্রোডাক্ট ওই ক্ষেত্রে বাধা নেই, মানে তাদের যে কিন্তু কোড ওইটা ফিল আপ করলেই হলো। হ্যাঁ হ্যাঁ, এরকম হয় ভাই। এখনো আরেক বলা আছে আপনার 12K, ঠিক আছে? এখন এখন আছে ভালো প্রফিট, আপনার প্রায় 16%-এর মতো থাকবে। ম্যাপে নিতে হবে, মানে তাদের যে প্রাইস ওই প্রাইস রেঞ্জে প্রোডাক্ট সেল করতে হবে। ম্যাপের বিষয়টা যেটা, এটা কি ভাই মানে ওরা উল্লেখ করে দেয় যদি ম্যাপে চলতে হবে বা এরকম কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, তারা ফলো আপ করে তো অ্যামাজন কোথায়? সেলারদের। আচ্ছা আচ্ছা, মানে কোথায় উল্লেখ করে, মানে বুঝবো কিভাবে যে এটা ম্যাপের প্রোডাক্ট বা কি? হ্যাঁ ভাই, ম্যাপের প্রোডাক্টগুলো আপনি যখন অ্যামাজনে দেখবেন, প্রাইস আপ ডাউন কখনোই হবে না, একবারে দেখবেন রেড লাইনে চলতেছে সমস্ত কিছু। আর সেকেন্ড থিং হচ্ছে তারা তাদের হোলসেল ফর্মে স্পষ্ট নোটিশ দিয়ে দেয়, মানে বলে দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের নতুনদের জন্য তো মনে হয় ম্যাপ ছাড়াই ভালো হবে, কারণ আমাদের তো একটু প্রাইস কমিয়ে দিয়ে আমাদের স্টোরটাকে চালু করতে হবে, না একটু হেলথি করতে হবে না? আহ, না, এটা একদমই ঠিক আদারওয়াইজ না। কম্পিটিশনে তো ওদের আমরা তো বাই বক্স পাবো না।
না না না, যদি আপনাদের বাজেট ভালো থাকে ওই ক্ষেত্রে নিতে পারেন, কারণ ম্যাপের প্রোডাক্টগুলো কি হয় আপনার, দেখা গেছে যদি অ্যাপ্রুভাল পান আর কি, একটা ব্র্যান্ড যদি ধরেন 40% বাই বক্স পায়, একজন 30-40 এভাবে, আপনার একবারে না আসলেও আপনি 2-5% ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, যদি ওই প্রোডাক্টগুলো সেল মান্থলি ভালো হয় আর কি, যদি মান্থলি ওই সেল ভালো ক্ষেত্রে হয় ওই সেলটা ক্ষেত্রে তো নিতে। ভাই 8,000 10,000 হইলে তাহলে বেটার, দেখা গেছে 2% পাইলেও আমি 100 ইউনিট বা 200 ইউনিট সেল করতে পারতেছি। ভাই একটা অ্যাপ্রুভাল আছে আপনার নতুন, আপনার 8,000 10,000 লাগবে না, আপনি জাস্ট মাসে যদি আপনি 50টা ইউনিটও সেল করেন আপনার $700 চলে আসবে। ঠিক আছে। এগুলো তো অনেক দেন না দামি ভাই, প্রোডাক্ট খালি নাকি? বলেন। অনেক দামি প্রোডাক্ট। ভাই যেটা অনেক আজকে ওই যে দামি। ফেসবুকে আপনি ইয়ে করছেন, পোস্ট করছেন সেটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওইটাই, এরা খালি বলে ভাই কিন্তু দেয় না। এ কি অনেক হাই ভাই ইয়া আমারে দিয়ে এক্সপেন্সিভ দেন। প্রোডাক্ট না? জি জি, হাই জয়নুল ভাই প্রাইস কি না? বলছেন? মানে ফয়সাল ভাই দিতেন, প্রোডাক্টটার ফয়সাল হ্যাঁ প্রাইস হ্যাঁ, খুব হাই নাকি? আপনার আপনার এই তো প্রায় $90 সেল হইতেছে আর কি, মানে আপনি যদি $75 সেল করেন তাও আপনার প্রফিট থাকবে। ঠিক আছে। বশির ভাই আমারে দিয়ে দেন, আমার এই আইএনটা আসলে সাবমিট করবো না। হ্যাঁ, এটা নিউ অ্যাকাউন্টও অ্যাকসেপ্ট হয়, সমস্যা নেই। আপনার অ্যামাজন অ্যাকাউন্ট রেডি হতে আরো সময় লাগবে ভাই, এখনো ইআইএন আসে নাই, মঙ্গলবার থেকে আবার ইআইএন এর জন্য ট্রাই করা হবে, কারণ আইআরএস আপনার সোমবার পর্যন্ত বন্ধ থাকে, মানে 4 দিন কাজ হয়, মঙ্গল থেকে শুক্রবার, শনি রবি আচ্ছা সোমবার বন্ধ। আমি বলতে চাচ্ছি যে প্রোডাক্টটা আমার জন্য রেখে দেন আর কি, আমি নেবো ইনশাল্লাহ। না, এতদিন থাকবে না ভাই, কম্পিটিশন বেড়ে যাবে। ইনশাল্লাহ আরো অন্যান্য অ্যাপ্রুভাল আসবে, সমস্যা নেই, আর একটা অ্যাপ্রুভাল একজন কি দুজনকে দেই আর কি, তার বেশি না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ক্লাস ক্লাস রিলেটেড, আজকের ক্লাস রিলেটেড? কারো কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন আহ, তো আছে কিন্তু ভাই ক্লাসের বাইরে। ওই ক্লিয়ার এসেন্স আপনি যেটা পূরণ করলেন, এটা আসলে কি এর কোন একটা ব্র্যান্ডের জন্য? আহ, ভাই ক্লিয়ারেন্সের প্রোডাক্ট খুবই ভালো প্রফিট, আগের ভিডিও তো আমি দেখাইছি কোন প্রোডাক্ট কত সেল হয়, কিরকম সেল হয়। ঠিক আছে, আগের ভিডিও তো দেখাচ্ছে, খুবই ভালো একটা প্রোডাক্ট, বিউটি ক্যাটাগরি, মান্থলি সেলও ভালো, বাই বক্সও সবাই পায়, প্রাইসও, প্রফিটও আপনার 25% থাকে। ঠিক আছে, এই এটার ব্র্যান্ডে শুধু, এমওকিউ কত? এটার অ্যামিকো ওইরকম নির্দিষ্ট নয়, আপনি যা অর্ডার প্লেস করেন আচ্ছা। বশির ভাই, যোগাযোগ করতে। হ্যাঁ হ্যাঁ বলেন। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এই এলএলসি বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। উইমিং এর এলএলসি বা যে কোনো স্টেটের এলএলসি গুলোতে এনুয়াল যে মানে রিনিউ করার জন্য যে ফিটা থাকে, হ্যাঁ, তো হুম সেটা হুম। উইমিং এর ক্ষেত্রে মেনশন করা মিনিমাম $60, অথবা 62। এলএলসির যে অ্যাসেট আছে তার 0.0002%। হুম হুম। এখন এলএলসির অ্যাসেটটা কি বোঝাচ্ছে? মানে এই এলএলসির আন্ডারে আমি যা ইনভেস্ট করছি সেটা নাকি? কোথায় পাইছেন ভাই এলএলসি অ্যাসেট, একটু দিবেন স্ক্রিনশট? এটা গুগলে সার্চ দিলে চলে আসে যে দ্য অ্যানুয়াল রিনিউয়াল ফি ফর এ উইমিং এলএলসি ইজ $60 অর 0.0002% অফ দ্য এলএলসিস অ্যাসেটস ইন উইমিং, হুইচ ইভার ইজ গ্রেটার, অর্থাৎ যেটা বেশি হয় সেটাই তারা চার্জ করবে। মানে আইদার $60 হুম অথবা হুম। হচ্ছে ওই যে যে পার্সেন্টেজটা বলছে, সেই পার্সেন্টেজ দেখতেছি যে যদি আমার এলএলসির অ্যাসেট থেকে $10,000 তাহলে $200 আসে চার্জ। এখন এই এলএলসির অ্যাসেট বলতে কি বোঝায় এখানে? সেটা কি যে এই এলএলসির এগেনস্টে আমি যা ইনভেস্ট করছি ইউএসএ তে পুরোটাই আমার এলএলসির অ্যাসেট? না ভাই, এটা তো ভালো একটা কথা বলছেন, আমি তো এই বিষয়ে আমি আমি জানি আপনাকে না। করে দিচ্ছি, হ্যাঁ, লাইনটা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি আপনার অ্যাসেটস, ASSETS, তাই না? জি, হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট হ্যাঁ সম্পদ আর হ্যাঁ। কি। না, আমি একবার একটু শুনছিলাম কিন্তু এই বিষয়ে নজর দিই নাই বা উম, জানাশোনাও করি নাই। ঠিক আছে, আমি
ক্লিয়ার হয়ে আপনাকে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আর নর্মালি আমরা যেটা করি আপনার ওই $62 ওইটাই পে করি, ইজিলি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে কোনো প্রোডাক্টে যদি কোনো এফবিএ সেলার না থাকে, হুম হুম সবগুলো এফবিএম সেলার, হুম হুম। অন্য সবকিছু ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে, তাহলে সেই প্রোডাক্টটা কি নেওয়া উচিত নাকি? যেখানে অ্যাপবিএম সেলার দেখবেন সব, ওই হ্যাঁ। প্রোডাক্টটা মনে করবেন যে অ্যামাজনে অ্যাপবিএ করার জন্য উপযুক্ত না। হাজমত প্রোডাক্ট হয়ে থাকে কিংবা হেভি ওয়েটের, ঠিক আছে। আহ, আহ, ওই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম এমনই হয়ে থাকে, হয়তো বা হেভি ওয়েট নয়তো বা হাজমত প্রোডাক্ট, ঠিক আছে। ওই ক্ষেত্রে অ্যাপবিএ ভাই হয় না হাজমত সাধারণ। প্রোডাক্ট জিনিসটা কি? হাজমত প্রোডাক্টটা মূলত আপনার দাহ্য জাতীয় কোনো কিছু, মানে আগুন লাগতে পারে ওই রকম প্রোডাক্টগুলো, বুঝতে পারছেন? তাহলে অন্তত স্টোরে অন্তত কিছু এফবিএস সেলার থাকা উচিত আর কি, তাই না, এই প্রোডাক্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাজমত প্রোডাক্টগুলো আপনার মূলত দাহ্য পদার্থ জাতীয় যে প্রোডাক্টগুলো আছে না ওইগুলো, বুঝতে পারছেন আতল ভাই? আমি জিজ্ঞেস করিনি ভাই, কিন্তু বুঝতে পারছি ভাই। না, ও জিয়াউল ভাই বলছে মনে হয়, সরি সরি, জিয়াউল ভাই। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা ওই হাজমত প্রোডাক্টগুলো মানে দাহ্য জাতীয়, আর তারপর হচ্ছে কাচের যে প্রোডাক্টগুলো ওইগুলো থেকে দূরে থাকবেন। আর বান্ডেলিং যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো নেওয়ার আগে আপনারা প্রফিটটা দেখে নেবেন যে আছে কিনা। আচ্ছা, আমাকে একজন বলুন কাইন্ডলি, খুবই ইম্পর্টেন্ট, আমি একটু রিপিট করাইতেছি। আচ্ছা, মনিরুল ভাই আপনি কাইন্ডলি বলুন তো অ্যামাজনের ওই 6টা বিজনেস পলিসি বলুন। আহ, এক হচ্ছে ভাই, কপি প্রোডাক্ট সেল করা যাবে না। হুম হুম আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে কোনো মাল নেওয়া যাবে না। রিটেলারের কোনো মাল বিক্রি করা যাবে না। হুম হুম আহ, যে কোনো মাল বিক্রি করার ক্ষেত্রে ব্র্যান্ড অথবা ডিস্ট্রিবিউটরের পারমিশন নিয়ে করতে হবে। হুম হুম আর এক হচ্ছে, আমরা যখন কোনো মাল সেল করব, অবশ্যই আমাদের পার্সোনাল বিজনেস যে অ্যাকাউন্ট আছে সেটা ব্যবহার করব। আর হচ্ছে ভাইয়া, বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস অবশ্যই এক হওয়া যাবে না। জি জি, ধন্যবাদ ভাই, খুব সুন্দর। গোলাম রসুল ভাই আছেন? আচ্ছা, উনি মনে হয় শুয়ে পড়ছে। রফিকুল ভাই কি আছেন নাকি ড্রাইভিং এ আছেন? আচ্ছা, উনিও নাই। শাওন, শাওন ভাই তো জানে, আমিনুল ভাইও জানে যে। আচ্ছা ফয়সাল ভাই, আপনি কি বলতে পারবেন যে আমাদের প্রোডাক্ট রিসার্চের সময় কোন বিষয়গুলোর একটু বেশি ফোকাস রাখা উচিত, মানে আমরা হোলসেলার হিসেবে কোন ধরনের প্রোডাক্টগুলো চয়েস করব? আচ্ছা, উনিও নাই। লিয়াকত ভাই আপনি বলুন তো, মানে জি হোলসেলার ভাই। হিসেবে। আচ্ছা, আছেন, আপনি বলতে পারবেন যে হোলসেলার হিসেবে আমাদের কোন প্রোডাক্টগুলো সেল করা উচিত? আসলে হোলসেলার হিসেবে যে প্রোডাক্ট গুলো সেল করা উচিত, হুম হুম। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমি শুনতে পাচ্ছি না? জি জি, শুনতে পাচ্ছি। জি, শুনতে শুনতে পাচ্ছি। আচ্ছা পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। ভাই আপনাকে শুনতে পাচ্ছি শুধু। আচ্ছা আচ্ছা। আমিনুল ভাই আছেন, আপনি কাইন্ডলি বলুন। আচ্ছা, উনি শুয়ে গেছে। উম, মনির হোসেন ভাই বলুন, মনির হোসেন। জি ভাই, কোনটা বলবো? হোলসেলার হোলসেলার, হিসেবে, হ্যাঁ হোলসেলার হিসেবে আমাদের কোন হোলসেলার প্রোডাক্টগুলো হিসাবে সেল করা উচিত? অবশ্যই আমাদেরকে এবার মিউট হয়ে গেলে কেন? আচ্ছা। সরি ভাই, আমি বলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হোলসেলার হিসাবে আমাদেরকে লাইট ওয়েটের প্রোডাক্ট চয়েস করতে হবে, যার হ্যাঁ হ্যাঁ। প্রাইস থাকবে 15 থেকে 40
প্রোডাক্টটি যেটা আমরা এফোর্ড করতে পারি নতুন হিসেবে। তারপরে হচ্ছে অবশ্যই ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে লিস্টিং করতে হবে। হুম হুম আর হচ্ছে যদি সরাসরি ইয়েতে দেয় অ্যামাজন ওয়্যার হাউসে, তো ভালো, না হলে না, আমরা ওয়েব সেন্টারে ওইটা না নিয়ে ওইটা না, ওইগুলো না, মানে প্রোডাক্টের কি কোয়ালিটি, প্রোডাক্ট নিবো। আচ্ছা, প্রোডাক্ট হ্যাঁ। কোন ধরনের প্রোডাক্ট গুলো। অবশ্যই রিভিউ হইতে হবে 4.3+ অথবা 4.4 হলে ভালো হয়। হুম হুম। তারপরে মিনিমাম সেলার থাকবে 5 থেকে 10 জন। না না, 5 জন যে ম্যান্ডেটরি না, মানে 5 যদি থেকে 10 জন আর কি, 4 থেকে 15 জন হয়, ওইটা ডিপেন্ড করে যে প্রোডাক্টের মান্থলি সেলের উপর আর কি। সেলের উপরে। জি, হুম। আর আরেকটা বিষয় আছে, ওইটা বলেন নাই, আরেকটা আছে। একটু তো মনে পড়তেছে না এখন। আচ্ছা অ্যামাজন আচ্ছা। অ্যামাজন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যামাজন অ্যামাজন, থাকলে সেল করবে না। জি, হ্যাঁ অ্যামাজন ব্র্যান্ড আছে কিনা ওইটা, তবে হ্যাঁ অ্যামাজন থাকলেও যাওয়া যায় কখন, যদি দেখা যায় যে বাই বক্স রোটেট করতেছে, কিংবা অ্যামাজনের প্রাইসটা খুবই হাই দিয়ে রাখছে, সেলাররা আরেকটু লো প্রাইসে কম করো সেল করতেছে, এমনটাও হয়। আচ্ছা, আরেকটা বাকি আছে, কে বলতে পারবেন? ওইটা খুবই ইম্পর্টেন্ট। বাই রেটিং 4.3 এর উপরে বা 4.4 না এর না, উপরে এটা হতে হবে। বলছে, এটা এটা ভাই বলছে, বলছে আরেকটা। এটা বলছে। মান্থলি সেল নাকি ভাই? না, না এটাও ভাই, বলা হয়েছে। ব্র্যান্ড যেখানে থাকে ওইটা একটু অ্যাভয়েড করতে না হবে না, এরকম। বাই বাই এটাও বক্স না। বাই বক্স হ্যাঁ হ্যাঁ, বাই হ্যাঁ, বাই বক্স, বক্স রেশিও। বাই বক্স রোটেট হয় কি না ওইটাও দেখতে হবে। আচ্ছা, অন্য কেউ বলুন যে কোন ধরনের প্রোডাক্টগুলো অ্যাভয়েড করা উচিত। এগুলা সবগুলোর উল্টাটা আর কি ভাই, উল্টাটা, যেটা হ্যাঁ। আচ্ছা সোজা আচ্ছা, কথায়। আপনি বলুন। মানে হচ্ছে কি যে সেল কম এইসব প্রোডাক্টে আগানো যাবে না, সেলার কিরকম অতিরিক্ত কম? বেশি। সেল কম ধরেন কিরকম কম? 200 ইউনিটেরও কম, কিন্তু না সেলার হচ্ছে কি না 20টা। না, এমনটা না যে হ্যাঁ এটা ঠিক বলছেন যে 200 ইউনিটের কম কিন্তু সেলার 20টা, ওইরকম হলে যাওয়া যাবে না। আবার সেলার এমনটা হয় 20টা হবে। যে সেল 30 বা 40 ইউনিট, সেলার একজন, ওই ক্ষেত্রেও নিতে পারেন, কোনো ইস্যু নেই। তবে ওইটা তো আবার দেখা অবশ্যই যায় না ভাই, দেখলাম যে 50-এর নিচে যেগুলা সেগুলো তো শো করে না। দেখা যায় কিপা দিয়ে দেখা যায়। এক্সাক্ট না তো ভাই, এই জন্য একটু সন্দেহ তো থেকেই যায় আর কি। না না না, কিপা দিয়ে দেখা যায়, আমি নিজে সেল করি ভাই, কিপা দিয়ে দেখা যায় দুইটা সেলার এই আপনার। একজন তো হোলসেলার প্রাইভেট লেভেল সেটাই বলবো না, একজন থাকলে। না না, ওইটা প্রোডাক্ট দেখলেই বোঝা যায় যে প্রোডাক্টের নাম কি, কে সেল করতেছে, স্টোর ভিজিট করবেন, প্রোডাক্ট দেখবেন, তাহলেই বুঝে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি পরবর্তীতে যে বলুন। প্রাইভেট লেভেল, হ্যাঁ প্রাইভেট লেভেল যারা করে সেগুলোতে আগানো যাবে না। তারপর হচ্ছে গিয়ে এক্সাক্ট যদি সেলারের কথা বলি, বেশি সেলার হলে সেটাতে আগানোটা যাবে না যদি মান্থলি সেল কম হয়। হুম হুম। এরপর হচ্ছে গিয়ে যেসব প্রোডাক্টগুলো রেটিং 4.3 থেকে কম সেগুলোতে আগানো যাবে না। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে যেসব প্রোডাক্টে হচ্ছে গিয়ে অ্যামাজন আছে এবং অ্যামাজনই ডমিনেট করতেছে বাই বক্সটা, সেসব প্রোডাক্টে কখনোই আগানো যাবে না। হুম হুম এছাড়া অ্যামাজন যদি না থাকে, তাছাড়া যদি এফবিএ এফবিএম থাকে, ওইখানেও যদি কোনো পার্টিকুলার কোনো সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল সেলার ডমিনেট করে বাই বক্সটা, সেক্ষেত্রেও আগানো যাবে না। হুম হুম। তারপর হচ্ছে গিয়ে আম, আরেকটা হচ্ছে গিয়ে ওই যে সাইজ ইস্যুটা, অর্থাৎ ওয়েটটা আর কি, ওয়েটটা যদি হেভি ওয়েট হয় সেগুলোতে শুরুতে না আগানো বেটার আর কি। জি জি। আর ভাই জি। প্রাইস আপ ডাউন যেগুলো বেশি হয় ওগুলা ও হ্যাঁ হ্যাঁ, বাই না বক্স করে। স্ট্যাটিসটা একটু দেখতে হবে, যে বেশি আপ ডাউন যদি হয় সেক্ষেত্রে ওগুলো অ্যাভয়েড করাটা আচ্ছা, বেটার। ভাই এখানে প্রাইস, মনে হয় আরেকটা ইস্যু আছে বশির ভাই। জি জি নিউ বলেন। প্রোডাক্ট আর ইউজ প্রোডাক্ট থাকে এই আচ্ছা নিউ, হোলসেল। আচ্ছা নিউ প্রোডাক্ট, ইউজ প্রোডাক্ট। নিউ প্রোডাক্ট অলওয়েজ নিউ হয়, আর ইউজ প্রোডাক্ট বলতে যে প্রোডাক্টগুলো অলরেডি রিটার্ন আসছে ওইগুলো, ঠিক আছে। আর দুইভাবেই লিস্টিং করা যায়, একটা হচ্ছে রিটার্ন প্রোডাক্টগুলো আর একটা হচ্ছে নিউ প্রোডাক্টগুলো। আপনারা অলওয়েজ লিস্টিং করার সময় নিউ করবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনি যদি একবার নিউ ইউজড সিলেক্ট করে যদি আবার নিউ করতে চান, হবে না, আপনি যদি ইনভেন্টরিটা পাঠিয়ে দিয়ে থাকেন, ঠিক আছে, ওইখানে চেঞ্জের অপশনটা নাই। ওই সময় অবশ্যই কেয়ারফুলি হওয়া লাগবে, ওইগুলো আমরা ক্লাসে দেখবো ইনশাল্লাহ পরবর্তীতে। আর কার কোনো কোয়েশ্চেন আছে ভাই?
ভাই একটা কোশ্চেন ছিল, এটা একটু ক্রিটিক্যাল আর কি, যে আচ্ছা, আমি বলেন। মান্থলি সেল মান্থলি সেলের সাথে সেলারের রেশিওটা কেমন হলে আগানো যেতে পারে আর কি ভাই। আহ, মানে বুঝছেন তো ভাই, যে পার্সেন্টেজটা কেমন হলে, যে আমি মাসে যদি অ্যাভারেজ করি, যে অ্যাভারেজ করলে 100 ইউনিট আমি পেতে পারি, সেক্ষেত্রে কি আগাবো নাকি এর চেয়ে কমেও আগানো যাবে আর কি? এক্ষেত্রে দেখবেন যে আপনার ইনভেস্টটা কিরকম, ওইটার উপর। ধরেন আপনার ইনভেস্ট $2000। এখন $2000 প্রোডাক্টের জন্য $2000 কয়টা প্রোডাক্ট আসতেছে। ওই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার 200 ইউনিট আসে $2000, এখন আপনাকে দেখতে হবে যে আমার 2 মাসে 200 ইউনিট সেল হবে কিনা। ওই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার 200 ইউনিট সেল হবে, আপনি $2000 নিয়ে নিতে পারেন যদি ব্র্যান্ডের এমএকিউ $2000 হয়। আর যদি দেখেন যে না, আপনি 200 ইউনিট সেল করতে পারবেন না, 100 ইউনিট সেল করতে পারবেন, কিন্তু ব্র্যান্ডেড এমএকিউ 1K, ওই ক্ষেত্রে আপনি 1K নিয়ে নেবেন। বেশি প্রোডাক্ট নিয়ে ফেলে টাকা রেখে লাভ নাই তো। আচ্ছা আচ্ছা, তার মানে টাইমিংটা আর কি আমরা দেখবো আর কি, মূলত যে 2 মাসের মধ্যে আমি যেটা নিব ওই ইনভেন্টরিটা সেল হবে কিনা, হ্যাঁ, এইটা মূলত আপনার দেখবো। আপনার আপনার ইনভেস্ট এবং টাইমিং দুইটাই দেখতে হবে। মানে আপনি যা ইনভেস্ট করবেন তা আপনি সেল করতে পারবেন কিনা 2 মাস। 2 মাসেই টার্গেট রাখবেন, আর ম্যাক্সিমাম ট্রাই করবেন 1 মান্থ। আর 2 মাসেই বেটার। আর 3 মাসে কেউ ক্যালকুলেশন করবেন না, কারণ 3 মাস অনেক লং একটা টাইম। আর আতাউল্লাহ ভাইয়ের যে প্রশ্নটা ছিল, সেটা আসলে আর একটু ক্রিটিক্যাল মনে হয়, ক্রিটিক্যালতা একটু রয়ে গেছে। এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে বলেন। ওনার কথা বলতে যাচ্ছে যে আমি কয়, সাপোজ 500 যদি সেল হয় মান্থলি, আপনার তাহলে কথা আমি আসতেছে না, কয়টা সেলার। কথা আসতেছে না, একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা। সাপোজ যদি 500 ইউনিট সেল হয় মান্থলি, হুম, সেক্ষেত্রে আমি কয়টা সেলার অ্যাকসেপ্ট করতে পারবো, 5টা না 10টা? আচ্ছা, 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 সেক্ষেত্রে এটা ঠিক। আমার মনে হয় এটা যে এখানে একটা জিনিস আছে কি, এখানে যে এই 500 ইউনিট প্রাইস কত। যদি হয় যে আমি আমার ভাগে পড়তেছে 50 পিস সেল করতে পারবো মাসে, সেক্ষেত্রে 50 পিসে যদি আমার $250 প্রফিট আসে মাসে, না 50 পিস সেল করে যদি আমার $250 আসে, তাহলে তো এনাফ। আর যদি হ্যাঁ, পঞ্চাশ হ্যাঁ, পিস সেল করে যদি $50 আসে, তাহলে তো আর তাহলে হইলো না। তাহলে যাওয়া জিনিসটা যাবে না। এইভাবে মনে হয় চিন্তা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক বলছেন জহিরুল ভাই, এই ক্ষেত্রে যাওয়া যাবে না। আপনার প্রফিটটাও ক্যালকুলেশন করে দেখতে হবে। এখন আপনি যদি দেখেন যে আপনার 40 ইউনিট সেল করেও আপনার $200 আসতেছে, কিংবা আপনার 100 ইউনিট সেল করেও আপনার $200 আসে না, ওই ক্ষেত্রে আপনাকে ইগনোর করা লাগবে, আপনার প্রফিটটাও এটা দেখা এটা লাগবে। একজাক্ট কোনো রেশিও হবে না যে না, 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 500, এটা টাকা দিয়ে কনভার্ট করে হিসাব করতে হবে না। দেখতে হবে অনেক কিছু আপনাকে। আপনার সেল কিরকম হবে, আপনার ইনভেস্ট কিরকম লাগবে, আপনার প্রফিট কিরকম আসবে, সমস্ত কিছু দেখে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তারপর আপনি ডিসিশন নেবেন যে আমি এই টাকাটা ইনভেস্ট করব, আমার সেল করতে কতদিন লাগবে, আমার কত টাকা প্রফিট হবে, বা সিমিলার আরেকটা ব্র্যান্ডের যদি অ্যাপ্রুভাল থাকে, আমার ওইটাতে ইনভেস্ট করা ভালো হবে না এটাতে ইনভেস্ট করা ভালো হবে। নিজেই বুঝতে পারবেন যখন আপনার কাছে দুইটা তিনটা অ্যাপ্রুভাল আসবে। এখানেও তো কিছু কোশ্চেন থেকে যায়, লাইক হচ্ছে গিয়ে সাপোজ আমি একরকম ভাবে চিন্তা করলাম, কিন্তু দেখলাম যে বাই বক্স রেশিওটা হচ্ছে গিয়ে 2-3 জন একটু বেশি পাচ্ছে, আর নিচের গুলা হচ্ছে গিয়ে সর্বোচ্চ 10% করে পাচ্ছে, মানে হচ্ছে গিয়ে 2-3টা স্যালারি 80-90% নিয়ে নিচ্ছে, বাকিগুলো 1%, আচ্ছা, 2%, 3%। আমি সবসময় মিডলটারই টার্গেট রাখি। ধরেন মিডলটাতে 10% পাইতেছে, আমি 10%কেই টার্গেট রেখি। 10%-এ সে 2 মাসে কত ইউনিট সেল করতেছে আমি ওইটাকে টার্গেট রেখে পারচেস করি, কারণ ওই ক্ষেত্রে আমার কম্পিটিশনটা খুব বেশি থাকে না। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে ভাই মূলত বাই বক্সটা উইন করাটাই মেইন আর কি, যে যত বাই বক্স উইন করে সেল করতে পারবো। হ্যাঁ, বাই বক্স উইন করার অনেক ট্রিক্স আছে, ইনশাল্লাহ দেখাবো আপনাকে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকে কি বার? শুক্রবার। রবিবারে আবার ইনশাল্লাহ। আর রবিবারে আচ্ছা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট পারচেসের জন্য কিভাবে পেমেন্ট করবেন ওইটা নিয়ে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা। ভাই আচ্ছা, এখন ঠিক ফ্রি আছে। আছেন না? হুম, খাবার দাবার খাবো, তারপর আধা ঘন্টা পর ফ্রি ও হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু কথা ছিল আর কি জন্য, ঠিক আছে ভাই, okay. আচ্ছা, আপনি ফোন দেন, সমস্যা নেই, কিন্তু মিটিং এ ঠিক আছে। থাকা যাবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, না না, মিটিং এ না, মানে পার্সোনালি কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, ফোন দেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে।